আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম স্কিল হাব পডকাস্টের সেকেন্ড এপিসোডে। আমার নাম খালেদ বিন কামাল। আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসাবে এসছেন, ওনার একসাথে বেশ কিছু পরিচয় আছে। উনি একজন প্রফেসর, উনি পাশাপাশি উনি একজন স্বনামধন্য ট্রেনার, এবং উনি যেই বিষয়ে ট্রেনিং করাচ্ছেন সেটা আমাদের দেশের জন্য হয়তোবা নতুন, কিন্তু বিশ্বব্যাপী অনেক দিন ধরেই এই বিষয়টা নিয়ে সবাই চর্চা করছে, কথা বলছে, এবং এই বিষয়টা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল। তো আজকে আমরা আমাদের অতিথির সাথে এই বিষয়টি অনেক কথা বলবো। সবার আগে অতিথির সাথে পরিচয় করে দিই। আরিফ ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি খালেদ ভাই, এবং ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ওকে, আমরা এই পডকাস্ট নিয়ে যখন কথা বলছিলাম, বেসিক্যালি উই স্টার্টেড আওয়ার ডিসকাশন ফিউ ডেজ ব্যাক। উই মেট ফিজিক্যালি প্রবলি নট মোর দ্যান 1 month। তো সাথে সাথে আমরা ডিসাইড করলাম যে উই শুড ডু আ পডকাস্ট। এবং আপনি যেহেতু ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, আমাদের মনে হচ্ছিল যে স্কিল হাব ম্যাটারে আমরা যেহেতু আসলে ট্রেনিং নিয়ে কাজ করি, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে কাজ করি, এই বিষয়টা প্রফেশনালদের জন্য খুবই প্রয়োজন। আর এখনকার সময়ে তো আরও বেশি, যেহেতু কমপ্লেক্সিটি বাড়ছে এবং নানা ধরনের সমস্যায় পড়ছে সবাই। সো ইমোশনালি একজন অ্যাওয়্যার মানুষ অথবা ইন্টেলিজেন্ট মানুষ যেভাবে রিয়্যাক্ট করে, আর যারা অতটা অ্যাওয়্যার না, তাদের রিয়াকশনের মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে, আউটকামে পার্থক্য আছে। সো আজকে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতে গিয়ে একটা বিষয় আমরা আনছি, সেটা হচ্ছে বেসিক্যালি ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে। আপনি জেনে থাকবেন যে আমাদের দেশে আমরা যারা আর্ন করি, আমরা সেটার একটা অংশ আমরা সঞ্চয় করার চেষ্টা করি, সেখান থেকেই বিনিয়োগ করি। এবং অনেকেই আছে আমাদের দেশে, এটা শহরেও আছে, শহরের বাইরেও আছে, তারা যখন তাদের এই কষ্টার্জিত সঞ্চয়টা বিনিয়োগ করতে যাচ্ছে, বিনিয়োগের অনেকগুলো বিষয় আছে, টেকনিক্যাল বিষয় আছে, সেটা তো জানছেই না, সাথে সাথে নন টেকনিক্যাল বিষয়গুলোও তারা ওভাবে চিন্তা করছে না। তো অনেকে ইনভেস্ট করে প্রতারিত হচ্ছে, অথবা যে ইনভেস্টমেন্টটা করছে সেখান থেকে আশানুরূপ রিটার্ন পাচ্ছে না। ইভেনচুয়ালি এই ইনভেস্টমেন্ট মার্কেটটা নিয়ে বা ডোমেনটা নিয়েই অনেকের বিশ্বাস চলে যায়। কিন্তু এই সমস্যাটা কিন্তু সমাধানযোগ্য, এমন না যে এটা আনরিজলভেবল। তো আমরা এই জন্য আমাদের আজকের পডকাস্টের থিমটা সিলেক্ট করলাম, ইম্প্যাক্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল অন ইন্ডিভিজুয়ালস ইনভেস্টমেন্ট ডিসিশন, বাংলাদেশ পার্সপেক্টিভ। তো আশা করি যারা আমাদের এই পডকাস্ট দেখবেন তারা এখান থেকে বেশ কিছু ইনফরমেশন পাবে, এবং তারা যখন ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে যাবে, এই পডকাস্ট থেকে যে নলেজটা পাবে, যে ইনফরমেশনটা পাবে, সেটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আরিফ ভাই, প্রথমেই আমার প্রশ্ন থাকছে আপনার প্রতি, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আপনি যদি একটু আমাদেরকে এডুকেট করতেন, এটা মানে কি, এটা আসলে এই স্কিলটা শুরুটা আসলে কোত্থেকে, এটা তো নিশ্চয়ই একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের দেশের কনটেক্সটে এই বিষয়টা নিয়ে কথাবার্তা আসলে কবে থেকে শুরু হলো, এবং আমাদের পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফেও ইআই স্কিলটা কীভাবে ইম্প্যাক্ট করতে পারে? অনেকগুলো প্রশ্ন, আমি শিওর আপনি যখন বলবেন গুছিয়ে বললে হয়তো বা বিষয়গুলো কভার হয়ে যাবে আর কি। জি, অনেক ধন্যবাদ খালেদ ভাই, খুব চমৎকার এক প্রশ্নগুলো করেছেন। আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা দেখেন, ইভেন খোদ আমেরিকাতেও কিন্তু 95-এর আগে এভাবে আলোচনা হয় নাই। কারণ ফর দ্য ফার্স্ট টাইম 95 সালে যখন ড্যানিয়েল গোল্ডম্যান বইটা লিখলেন যে এখন লাইক ইকিউ ইজ অ্যাকচুয়ালি মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য আইকিউ, ফর দ্য ফার্স্ট টাইম দ্য হোল ওয়ার্ল্ড গট টু নো যে হোয়াট ইজ ইট। বিকজ তার আগে পর্যন্ত কিন্তু মানুষ ফোকাস করতেছিল একজন অ্যানালিটিক্যাল স্কিল ভালো কিনা, ম্যাথে ভালো কিনা, টেকনোলজিতে ভালো কিনা। তো হঠাৎ করে মানুষের কিন্তু আমূল একটা পরিবর্তন ঘটাই দিল, এবং মানুষ তখন মানে কোরিলেট করতে পারতো, আচ্ছা তাই তো আমাদের সমাজে দেখছি অনেক মানুষ আছে, তারা কর্পোরেট না, শুধু বিজনেস বা বিভিন্ন জায়গায় সাংসারিক জীবন অনেক ভালো করছে, যারা হয়তো পড়ালেখা এরকম ভালো ছিল না। তো ওদের মধ্যে কী আছে আসলে? আবার পড়ালেখা যারা ভালো করেছে তাদের মধ্যে সবাই ভালো করেনি, একটা পার্সেন্টেজ ভালো করেছে, উপরের দিকে উঠেছে, সিইও হয়েছে। তো এই স্কিলগুলো কিন্তু আসলে আইকিউ না, আইকিউ দিয়ে কভারেবল না। আইকিউ লাগছে আপনার ক্যারিয়ারটা শুরু করার জন্য, অবশ্যই লাগছে, কিন্তু ক্যারিয়ারে উপরে ওঠা আস্তে আস্তে, আমি যখন ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরস বিটুইন পিপল, দ্যাট হ্যাজ বিকাম দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ড্যানিয়েল গোল্ডম্যান এটা 4টা জিনিসে কভার করেছেন। আসলে আমরা বলি যে 4টা পায়ের ওপর দাঁড়িয়ে আছে।
একটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, একটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট, একটা হচ্ছে এমপ্যাথি, একটা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এখন মূল কথা যদি আমি বলা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমি একটা মানুষ, আমি যখন কাজ করতে যাচ্ছি মাঝে মাঝে আমার কিন্তু দেখবেন যে আমি ফ্রাস্ট্রেট ফিল করি, মাঝে মাঝে আমি একটু স্যাড হয়ে যাই, আমার যখন অন্যের সাথে ইন্টারাকশন করতেছে এটা কিন্তু আমার কাজে কি করে, ইম্প্যাক্ট করে। তো ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের ভালো তারা এই আবেগগুলোকে রাইট ওয়েতে ম্যানেজ করতে পারে। এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সের ডেফিনেশনটা ড্যানিয়েল গোলম্যান এত সহজভাবে দিয়েছেন, আই জাস্ট লাভ ইট। উনি বলেছেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে রেকগনাইজিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজিং ইয়োর ইমোশন অ্যান্ড রেকগনাইজিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং আদার্স ইমোশন। এটা ইমোশনাল ইন্টেলিজেন্স। তার মানে আমি দেখেন আজকে অনেক মানুষ আপনি দেখবেন খালেদ ভাই ওয়ার্ক প্লেসে দে আর ভেরি ব্রিলিয়ান্ট, বাট হঠাৎ করে যখন একটা প্রেশারাইজ সিচুয়েশন বা কোনো একটা মিটিংয়ে হয়তো বা একজন একটা নেতিবাচক মন্তব্য করেছে, সেই মন্তব্যের জোরে এই কোয়ালিফাইড লোকটা এমন একটা বিহেভিয়ার শো করেছে যেটা তার পুরো ক্যারিয়ারে প্রভাব ফেলে দিয়েছে। আমরা কিন্তু আজকে দেখবেন যে বিভিন্ন প্রেস কনফারেন্সগুলোতে দেখবেন যে সেলিব্রিটির মধ্যে দুই ভাগে ভাগ করা যায়। কিছু সেলিব্রিটি আছে দারুণভাবে প্রেস কনফারেন্সটাকে ম্যানেজ করে, তাদেরকে অনেক ধরনের কিন্তু ট্রিগার্ড কোশ্চেন করা হয়। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যারা এই ট্রিগারগুলোকে রাইট ওয়েতে চ্যানেলাইজ করতে পারবে তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো, আর যারা পারছে না তাদের অন্য দক্ষতা ভালো কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সটা ভালো না। আর নাও দিস ইজ দ্য সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ ম্যানেজমেন্ট পার্ট। এটা কিন্তু আমরা দেখতেছি ইন্ডিভিজুয়াল পর্যায়ে, বাট আজকে কর্পোরেটে আপনি যদি ক্যারিয়ারে ভালো করতে চান আপনি কত সময় নিজের সাথে কাটাচ্ছেন, মানে আপনার কিন্তু নিজের সাফল্য অনেকটাই ডিপেন্ড করছে অন্যদের সাথে আপনি কিভাবে টিম আপ করছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন খেয়াল করে নিজেকে ম্যানেজ করা যতটা ইম্পর্টেন্ট, আর একটা বেশি ইম্পর্টেন্ট আমি আরেকজনের সাথে কিভাবে ইন্টারাকশন করছি, হাউ আই এম মেকিং রিলেশনশিপ উইথ মাই বস, মাই পিয়ার, মাই জুনিয়র। আপনি দেখবেন যে একটা কর্মক্ষেত্রে মনে করেন 10 জনের মধ্যে একজনকে প্রমোশন দিতে হবে, কে প্রমোশন পাবে? খোঁজ নেওয়া হবে, দেখা গেছে 10 জনের মধ্যে 5 জনের দক্ষতা বেশ কাছাকাছি, কেউ প্রমোটেড হবে, তখন খোঁজ নেওয়া হবে আচ্ছা কোন লোকটা সবার সাথে দারুণ একটা সম্পর্ক আছে, কোন লোকটার কোনো অফিস প্লেসে গসিপিং নাই, এই লোকটার কি আছে, এটাই কিন্তু সেই ইমোশনাল ইন্টেলিজেন্স। তো ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে এরকম 21টার মতো কম্পোনেন্ট আছে, যার মধ্যে আছে অ্যাডাপ্টিবিলিটি, অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশন, পজিটিভ আউটলুক, এগুলো সব কিন্তু প্যাকেজড আন্ডার ইমোশনাল ইন্টেলিজেন্স। তার মানে আমরা যখন বলছি যে সফট স্কিলের একটা সিংহভাগ কভার করছে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে। এখন আমরা যেটা হয় পিস শিখি, কিন্তু এটা শিখে অনেক সময় লাভ হয় না, কারণ আমরা ফাউন্ডেশন অফ অল দ্য সফট স্কিল আর অ্যাকচুয়ালি ইমোশনাল ইন্টেলিজেন্স। সো পুরো একটা মানুষ, এই জন্য আমি মাঝে মাঝে বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ নাথিং বাট এ ম্যানুয়াল অফ হাউ এ হিউম্যান বিং শুড বিহেভ ইন দ্য প্রপার ম্যানার। এবং বাংলা আপনি আরেকটা কোশ্চেন করেছেন এখানে, সেটা হচ্ছে যে বাংলাদেশে এটার চর্চা কিন্তু আসলে খুব বেশি দিন হয় নাই, 5, 7, 8, 9 বছর, এবং বলাটা অত্যুক্তি হবে না যে এটা আমার হাত ধরে অনেকটা এগিয়েছে। আমার কন্টেম্পোরারি আরও কয়েকজন কাজ করেছে, বাট আমরা যদি বলছি যে ডিজিটাল মিডিয়াতে দেখা গেছে যে আমি এটা নিয়ে প্রচুর লেখালেখি করেছি এবং খুব সম্ভবত সবচাইতে বেশি পাবলিক স্পিকিং করেছি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমি। তো কারণ কি আমার এটা খুবই প্যাশনেট, আই এম ভেরি প্যাশনেট, এবং গত 9 বছর ধরে আমি শুধু এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি। মানে আমার কাজই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। নাও আই এম ওয়ার্কিং অন হাউ দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স ক্যান হ্যাভ এ ইম্প্যাক্ট ফর দ্য ফ্যাকাল্টি মেম্বার্স, ফর দ্য কর্পোরেট, ফর দ্য লিডার্স, ফর দ্য ডক্টরস, এবং আমি কিন্তু বিভিন্ন সার্ভিস এক্সিলেন্সের সাথে এর কানেকশন কি, কারণ কি ঘুরে ফিরে একটা মানুষ কিভাবে চলা উচিত এটা ডিটারমাইন করছে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে। তার মানে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ নিডেড ফর এভরি পিপল, এভরি প্রফেশন। আজকে প্যারেন্টিংয়েও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার। আপনি খেয়াল করে দেখবেন যে খালেদ ভাই আজকে আমরা অনেক সময় বাচ্চাদের কি বলতে চাচ্ছে শুনতে চাই না, বুঝতে চাই না, তার মানে কি ওটা এমপ্যাথির অভাব আছে। আমি আমার বাচ্চার ওই জন্য বলা আছে পুটিং ইউর সেলফ ইন আদার শুজ। সো ইমোশনাল ইন্টেলিজেন্স এমন একটা জিনিস এইটার বাইরে বেরোনো টাফ। এটা যদি আমি চর্চা করতে পারি তাহলে কিন্তু আমি আমার নিজেকে ম্যানেজ করতে পারবো রাইট ওয়েতে, তাহলে আমার ক্যারিয়ার লাইফ সব কিছু ম্যানেজ করতে পারবো। আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আমরা যেহেতু আমাদের আইকিউটা অত বেশি ভালো না, কিন্তু এই ল্যাকিংটা আমরা পূরণ করতে পারি অনেকাংশে যদি ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা চর্চা করি। প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গায় প্রোডাক্টিভিটি বাড়াতে পারে এই ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে। অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি জানি না কোনো প্রশ্ন আনসার্ড রয়ে গেল কিনা। না ইউ কভার্ড এভরিথিং। সো আসলেই মানে আপনার সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই। মানে আপনি যে উত্তর দিলেন সেখানে বেশ কিছু ইনপুট আছে যেটা আমি কানেক্ট করতে পারি। আমি তো একটা জায়গায় কাজ করি, তো আমি দেখি আর কি যে বেশ মিটিংগুলোতে আসলে মাঝে মধ্যেই কিছু উত্তক্ত কথাবার্তা হয়, এবং সেখানে কারা একটু বেশি অ্যাক্টিভ, কারা অবজারভার,
কারা অবজার্ভ করে হয়তো বা সে একটা ইনপুট নিচ্ছে, সে কিছু বলছে না। জি জি জি। সো সার্টেনলি দেয়ার আর সাম পিপল যারা খুব ফোকাল এবং ভোকালও। ফোকাল ইন দ্য সেন্স যে হ্যাঁ তারা চায় নিজেদেরকে প্রেজেন্ট করতে খুব অ্যাক্টিভলি, এই জন্য ইনপুট দেয়, খুব মাঝে মধ্যে খুব রিঅ্যাক্টিভ হয়ে যায়। জি, এটা কেন বললেন, এটা তো ঠিক না, তখন কিন্তু সে তো রিলেশনশিপে কিন্তু এফেক্ট করছে কিন্তু। কারেক্ট। সো ইনস্ট্যান্টলি যখন সে বলছে যে এটা ঠিক না, তখন যে বলছে সে হয়তো বা খুব সে খারাপ ফিল করা শুরু করলো, এটা কি বললো সবার সামনে। জি জি জি। অথচ এটা হয়তো বা সে পরে মিটিংয়ের পরে গিয়ে বলতে পারতো বা বুঝাতে পারতো, বসে একটু কাউন্সেলিং করতে পারতো যে ভাইয়া তুমি এটা এভাবে না বললে ওটা ওভাবে বললো, নেক্সট মিটিংয়ে চেষ্টা করো জিনিসটা ঠিক করতে। জি জি, ঠিকই বলছেন, ঠিকই ধরেছেন। এটা কিন্তু প্রায় দেখি যে মিটিংয়ের মধ্যে ইনস্ট্যান্টলি এমন একটা ফিডব্যাক দিয়ে দেওয়া একজনের কোনো স্ক্রিপ্টের এগেনস্টে, তখন যে আসলে প্রেজেন্টার তার জন্য সে আনরেডি হয়ে যাচ্ছে, সাথে সাথে সে খারাপ ফিল করছে। ওই প্রেজেন্টেশনটা আসলে যে সে রেডিনেস নিয়ে আসলো সেটা সে হয়তো বা প্রপারলি ডেলিভার করতে পারছে না। তো এটা প্রায়ই হয় কিন্তু আমি দেখি। তো এগুলোই কিন্তু ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। ইটস গুড অ্যান্ড ইটস রিলেটেবল এবং ভেরি প্র্যাকটিক্যাল বিষয়। এবং আমরা অনেকেই তাহলে অডিয়েন্সের জন্য বলতে চাই, অনেকে মনে করতে পারেন যে এটা খুব ভারী কি টাইপের কোনো একটা টার্ম, বিষয়টা কিন্তু সেরকম না। ইটস ভেরি ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি ভেরি রিলেটেবল। মানে হাউ আই প্রেজেন্ট মাইসেলফ, হাউ আই এম প্রিপেয়ারিং ফর মাইসেলফ, আমি কিভাবে আমার প্যাশন নিয়ে আগাচ্ছি কিনা, ডিসিপ্লিন কিনা, আর এদিকে অন্য মানুষের সাথে আমি আমার বেস্ট জিনিসটা নিয়ে আসতে পারছি কিনা। এজন্য বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স মূল লক্ষ্যটা হচ্ছে কি, মানে গেটিং বেস্ট অফ আউট অফ এভরি রিলেশনশিপ ইউ এনকাউন্টার। তার মানে আপনি বলতে পারবেন যে আচ্ছা ইমোশনাল ইন্টেলিজেন্স কার ভালো, ইউ লুক এট হাউ হি ইজ শি ইজ পারসিভড, সে কি সবার সাথে কাজে কর্মে ইন্টারাকশন করতে পারে কিনা, মানে সোশ্যাল স্কিলও বলি আমরা সবাই। তো এটা দেখে কিন্তু বোঝা যায়, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্সের ফ্রন্ট এন্ডে থাকছে হচ্ছে সোশ্যাল স্কিল। এটা দেখে বোঝা যায়। আপনি দেখবেন এই জন্য খালেদ ভাই দেখবেন যে আমি বলি যারা খুব গ্রেট পিপল তাদেরকে আপনি পাবলিক প্লেসে কখনো ক্যারিড অ্যাওয়ে হইতে দেখবেন না। যেমন বারাক ওবামা, ইনাদের আমি অনেক কথা বলি, আপনি দেখবেন যে ইনাদেরকে কোনো পাবলিক প্লেস আপনি ডাকতেই দেখেন নাই, বিকজ দে নো দ্যাট হাউ টু রেগুলেট দেয়ার ইমোশনস। বাট এদের থেকে দেখবেন যে অনেক ব্রিলিয়ান্ট পিপল তারা কিন্তু আপনার ফ্রিক আউট হয়ে যায়, ক্রেজি হয়ে যায়। বেসিক্যালি দে আর নট ইনফ্লুয়েন্সড বাই দ্য ডিস্ট্রাকশনস। জি জি, আননেসেসারি ইয়েস ইউ আর ডিস্ট্রাকশনস। অ্যাবসলিউট রাইট। তারা জানে যে আমার এই মুহূর্তে কি করা উচিত, এবং এই জন্য কিন্তু তারা কোনো ফিউটাইল অ্যাটেম্প নেবে না। অনেক সময় দেখা গেছে কোনো একটা ওয়ার্ক প্লেস আমার জুনিয়রই হতে পারে, এমন একটা কমেন্ট করলো, সে জাস্ট করেছে আমাকে ট্রিগার দেওয়ার জন্য, বুঝে বা না বুঝে, বাট আমি কি করছে, হাউ আই এম রিসিভিং দ্য ট্রিগার, দ্যাট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স। যে ট্রিগারটা দিচ্ছে তারও তো এই ইন্টেলিজেন্সটা, সে এমন হতে পারে ইচ্ছা করেও করতে পারে অথবা নাও ইচ্ছা করেও করতে পারে, কিন্তু আমার কাজ হচ্ছে কি এটাকে বোঝা যে ইজ ইট দ্য রাইট টাইম টু ইন্টারাক্ট, মানে রিয়াক্ট। হয়তো আমার জুনিয়র একটা খারাপ কথাই বলেছে যেটাতে আমার রিয়াক্ট করা উচিত, কিন্তু ইজ ইট দ্য রাইট টাইম টু রিয়াক্ট, এই কোশ্চেনটাও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের ভালো তারা অটোমেটিক তারা বুঝে যায়। আমরা এই বিষয় নিয়ে আরও জানবো। এখন নেক্সট যে সেগমেন্টে যেতে যাচ্ছি, আমাদের আজকের এই প্রোগ্রামের খুব ইম্পর্ট্যান্ট একটা থিম, বা থিমের একটা ইম্পর্ট্যান্ট পার্টি বলতে পারেন, ইনভেস্টমেন্ট, ইনভেস্টর। আমাদের দেশে তো প্রায় 18 কোটি মানুষ, এর মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা অনেকেই বলে, স্ট্যাটিস্টিক্সও বলে 60% হচ্ছে মানুষের বয়স 25 থেকে 45-এর মধ্যে। অল দিস পিপল আর ডুইং দেয়ার জবস, দে আর হার্ড ওয়ার্কার, দে আর আর্নিং, এবং সেখান থেকে তারা সবাই চেষ্টা করে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা, এবং সঞ্চয়টা আসলে যাতে ম্যানিফোল্ড বাড়াতে পারে এই জন্য কিন্তু বিনিয়োগ করে। বিনিয়োগ থেকেই তো আসলে তার এই বিনিয়োগকৃত টাকাটা বা অর্থটা আরও বহুগুণে বাড়ে, এটাই তো উদ্দেশ্য থাকে ভবিষ্যৎকে সিকিউর করার জন্য, যেটা মেইন পারপাস। কিন্তু এটা লক্ষণীয়, এবং আমরা পেপার পত্রিকায় দেখি যে অনেক ইনভেস্টর ক্যাপিটাল মার্কেটে হোক অথবা ছোটো ছোটো কিছু কোম্পানিতে ক্রাউড ফান্ডিংয়ে পার্টিসিপেট করে হোক, অথবা বিভিন্ন জায়গায় জমি টমি কিনছে, এটার মাধ্যমে হোক, তারা কিন্তু ব্যাপকভাবে প্রতারিত হচ্ছে। এই খবরগুলো কিন্তু আসে। অনেকে আবার বিভিন্ন কোম্পানি যেগুলো ধরেন আসলো হঠাৎ করে এসে তারা অনেক মুনাফা দেখাচ্ছে, মুনাফার লোভ দেখাচ্ছে অনেক বেশি, ধরেন 200%, 300%, এবং সেটা দ্বারা সে ইনফ্লুয়েন্স হয়ে সেখানে অনেক টাকা ইনভেস্ট করে ফেলছে। ইভেনচুয়ালি তার আসল টাকাটাও যাচ্ছে, রিটার্ন তো আসছেই না। এবং সেই জায়গাটাতে অনেকেই বলে যে ওদের ইনভেস্টমেন্ট নলেজটা নাই, এটা অনেকেই বলে। টেকনিক্যাল পার্ট যেটা, যেমন ইনভেস্টমেন্ট মানে কি, রিস্ক মানে কি, মার্কেট রিস্ক মানে কি, এবং ইনভেস্টমেন্টের সাথে যে অন্যান্য বিভিন্ন ধরনের টার্মিনোলজিগুলো আছে সেটার ইম্প্যাক্টগুলো কী কী,
সেগুলো সম্পর্কে না জানার কারণে মানুষ প্রতারিত হচ্ছে। এটা কিন্তু গিভেন, এটা মোটামুটি সবাই এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই কথা বলছে। তার মানে তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি দরকার। বাট ফাইন্যান্সিয়াল লিটারেসি থাকার পরেও নন ফাইন্যান্সিয়াল লিটারেসি বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যার কারণে আজকের প্রোগ্রামে আমরা জিনিসটা আনলাম। নন ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে হচ্ছে ইমোশনাল লিটারেসি, আমার কাছে যেটা মনে হয়। তো ডু ইউ থিঙ্ক দিস ইমোশনাল লিটারেসি অর অ্যাওয়ারনেস, তারপরে ইন্টেলিজেন্স, এটা ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট ডিসিশনে কীভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে? জি, আপনার কোয়েশ্চেনের মধ্যে কিন্তু খুব চমৎকারভাবে আপনি মানে ডিসক্রাইব করেছেন নাইসলি, যে আমরা যেমন দেখা যায় যে অতি মুনাফার লোভে যখন ইনভেস্টমেন্ট করছি, এটাকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে কানেক্ট করতে পারি কীভাবে? সেটা হচ্ছে যে আমরা তখন ইমোশনাল ব্রেন দিয়ে ডিসিশন নিচ্ছি। আচ্ছা, তো ইমোশনাল ইন্টেলিজেন্সে আমরা এটাই বলি যে পিপুল আন্ডার প্রেশার অর যখন তারা অনেক বেশি ওভারওয়েলম থাকে, তখন তাদের র্যাশনাল ব্রেনটা কাজ করে না, তখন কাজ করে ইমোশনাল ব্রেন। সো ইমোশনাল ব্রেন ওভাররাইড দ্য র্যাশনাল ব্রেন। তার মানে তাদের ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স আছে। যার ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো, সে কিন্তু ওই সময়টা অনেক চিন্তা করবে, আচ্ছা এত বেশি মুনাফা, রিজনটা কি, লেট মি ফিগার ইট আউট। সো এই যে প্রম্পট হচ্ছে সে, এটাই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের অ্যাকশনটা। যেমন ধরেন আমরা ওয়ারেন বাফেট বা এরকম বড় বড় ইনভেস্টরদের যখন আলোচনা করি, আমরা খেয়াল করে দেখি যে তারা কিন্তু সবচেয়ে বেশি ক্যালকুলেটেড রিস্ক নেয়, কখনো ওভার রিস্ক নেয় না। যেমন বিল গেটসের ওয়ারেন বাফেট একটা কথা শুনেছি যে উনি নিজে থেকে একটা কোম্পানি যখন কিনতে যাইতো, উনি প্রথমে ভ্যালুয়েশন করে দেখতেন যে এই টাকা হওয়া উচিত, এরপর উনি মার্কেট রেট চেক করে দেখতেন যে ওইটা থেকে 30% অ্যাটলিস্ট কম কিনা, আচ্ছা, না হলে উনি ইনভেস্ট করতেন। তার মানে কিন্তু 30% কোশন রাখতেন। সো এই লেভেলের কিন্তু ক্যালকুলেটেড রিস্ক নেয়। তার মানে কি, এটাই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স। আমার গাটস ফিলিং বলতেছে যে আচ্ছা দিস ইজ এ কোম্পানি টু গুড বাই, 100 টাকার কোম্পানি হওয়া উচিত 80 টাকা, তারপর সে কিনছে না, সে 70 টাকা। তার মানে কি, এই যে নিজের যে আপনার একটা কি বলবো, যে আমি আমার যে একটা বলা যায় যে গ্রিডিনেস হতে পারে বা ইম্পালস বিহেভিয়ার, এটাকে যে ম্যানেজ করতে পারছে, এটাই তো ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল বায়াসনেস। জি, আমার কনফার্মেশন বা বিভিন্ন বায়াস যেটা আছে, ওইগুলো থেকে কিন্তু আমাকে হেল্প করবে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমরা মাঝে মাঝে বলি এভাবে যে ইটস এ ইনসুলেটর অফ ইউর ইন্টেলিজেন্স। মানে আপনার ইন্টেলিজেন্সটা যাতে নষ্ট না হয়ে যায়। আপনার যার ভালো আইকিউ, ও কিন্তু ব্রিলিয়ান্ট, কিন্তু ও কি হয়, কোনো প্রেশারাইজ সিচুয়েশনে সে আর কাজ করতে পারে না। কেন? কারণ তখন তার আইকিউটা জিরো হয়ে যায় আসলে, কারণ ইমোশনাল ব্রেন তখন ওই জায়গাটা নিয়ে নেয়। প্রবলেমটা বিকামস ডিসফাংশনাল। ওকে, এটাকে আমরা যে নাম দিয়েছি টেকনিক্যাল ভাষায় আমরা বলি অ্যামিগডালা হাইজ্যাক। সো আজকে যখন যে ইনভেস্টরটা হঠাৎ করে তাকে বলছে এই বাবা এখানে ইনভেস্ট করো, 10 মাসে দ্বিগুণ হয়ে যাবে, তা আমি যখন ইনভেস্ট করতেছি, তার মানে কি হচ্ছে, আমি কিন্তু পরবর্তী কোশ্চেনগুলো জিজ্ঞেস করছি না। মানে আমার ক্রিটিক্যাল স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বন্ধ। কে করে দিচ্ছে? ওই অ্যামিগডালা। তার মানে ওটাই ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। অনেকটা আমরা বলতে পারি অ্যানিম্যাল ইনস্টিংক্ট আর কি, যে আই এম জাস্ট লুকিং অ্যাট দ্য রিটার্ন, আই এম নট টকিং অ্যাবাউট এনিথিং অ্যাবাউট দ্য রিস্ক, আমার প্রিন্সিপাল প্রোটেক্টেড হবে কিনা। আমি মাঝে মাঝে যেন আমার ক্লাসগুলোতে এগুলো আলোচনা করি যে আমেরিকান পিপলরা, তারা দে ফোকাস মোর অন ওয়েদার মাই প্রিন্সিপাল উইল বি প্রোটেক্টেড অর নট। কিন্তু আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমি দেখলাম যে আমরা না সুদ নিয়ে বেশি আগে, এবং আপনি দেখবেন যে গ্রামগঞ্জে একটা কথা আছে যে এরা বলে বেড়ায় যে আসলের থেকে সুদ মিষ্টি। খেয়াল করে দেখেন তো, এইটা না আমাদের জাতিগত সত্তার মধ্যে ঢুকে গেছে, এটা থেকে আমরা বেরোতে পারছি না। কিন্তু যারা বেরোতে পারছে, তারা কিন্তু তার আমানতটাকে সুরক্ষা করে কম রিটার্ন হলেও সে খুশি থাকছে। আর ওয়ারেন বাফেট একটা জিনিস আমাদেরকে শিখাইছে, খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে মাঝে মাঝে ফাইন্যান্সে আমরা পড়াই, সেটা হচ্ছে আপনি 100 টাকা যদি আজকে 50% লুজ করেন, তাহলে আপনার 50 টাকা হচ্ছে। এখন এই 50 টাকা থেকে আগের 100-তে ফিরতে গেলে আপনার 100% রিটার্ন লাগবে। তার মানে লুজিং ইজ ভেরি ডেঞ্জারাস। আমার কি মাথায় এটা আছে? আমি টাকা ইনকাম করলাম না দরকার হয়, কিন্তু লুজ করা মানে কি, ওইটাকে রিকভার করতে গেলে আপনাকে ডাবল ইনকাম করতে হবে, ডাবল রিটার্ন, which makes it very dangerous. সাইকোলজিক্যালি সে প্রেসারাইজড অবস্থা চলে যায় তখন। সো এই কারণে নট লুজিং মানি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কিন্তু এটা কিন্তু আমরা যারা ইমোশনাল ইন্টেলিজেন্স কম, যাদের যে ইনভেস্টরদের, তারা কিন্তু এগুলোকে ভুলে যায় আসলে। ডিসিশনটা নেওয়ার পরে আমরা মাঝে মাঝে বলি যে গুলি লোড করে গুলি বের করে দিচ্ছে। গুলি কিন্তু লোড হবে, এখন ছাড়বো কিনা, ওটাই ইমোশনাল ইন্টেলিজেন্স। এই মোমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য আমরা বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইট ইজ সামটাইম চেকড উইদিন 1 সেকেন্ড 5 সেকেন্ড। আমি যখন একটা জায়গায় ইম্পালস বিহেভিয়ার করে ফেলছি, ওইটা কিন্তু 1 সেকেন্ডের ব্যাপার। করার পরে বুঝতে পারতেছি ভুল করছি না ঠিক করছি কি, এই যে আমি ভুল করে ফেলছি, এটাই কিন্তু আসলে বোঝা যায় যে আমার ইমোশনাল ইন্টেলিজেন্সটা ওই লেভেলে না। এখানে জাস্ট একটা সম্পূরক প্রশ্ন করি আপনাকে আরিফ ভাই, এই ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টা একজন মানুষের মধ্যে কতটুকু স্ট্রংলি আছে, সেটা কি তার
ডিএনএ এর উপরে বা জিনের উপর ডিপেন্ডেন্ট কোনো রিলেশন আছে? না, চমৎকার প্রশ্ন করেছেন। এটা বলা হচ্ছে যে ডিএনএ এর সাথে একেবারেই রিলেশনশিপ নাই আর কি। আচ্ছা, আপব্রিঙ্গিং এর উপর ডিপেন্ড করে। মানে জন্মের পর থেকে, যেমন আমরা একটা বাচ্চাকে কি ধৈর্য শেখাচ্ছি, তাকে কি আমরা রিস্ক রিওয়ার্ড শেখাচ্ছি কিনা। যেমন কিছু ফ্যামিলিতে আপনি দেখবেন যে বাচ্চাদের শুধু ভালো কিছু সেলিব্রেট করা হয়, তখন ওই বাচ্চার মধ্যে ফিলিং আসে যে আবার বাবা মা শুধু আমার সাকসেস পছন্দ করে। তাহলে কি হচ্ছে, ও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো হচ্ছে না। কিন্তু আমি যদি বাচ্চাকে বড় করি যে না বাবা তো বা মা তোমার ধৈর্য ধরতে হবে। যেমন আপনার একটা ফেমাস এক্সপেরিমেন্ট আছে কিন্তু ম্যাশমেলো, যে কত 40-50 বছর আগে আমেরিকাতে কয়েকটা বাচ্চাকে, ছোট বাচ্চাকে তাদেরকে টেস্ট করা হয়েছিল, যে বলা হয়েছে যে এই মার্শমেলো তুমি যদি এখন খাও একটা খেতে পারবা, আর আধা ঘন্টা ওয়েট করলে 2টা খেতে পারবা। তো দেখা গেছে যে মাত্র কয়েকজন আধা ঘন্টা ওয়েট করেছে 2টার জন্য। পরবর্তী দেখা গেছে ওই 2জন বেশি সফল হয়েছে বাকিদের থেকে। তো ধৈর্য, পেশেন্স। তো এটা ডিএনএ বা জিনের উপর ডিপেন্ডেন্ট না, বাট আমার আপব্রিঙ্গিং এর উপর ডিপেন্ড, এবং জন্মের পরের দিন থেকে শুরু হচ্ছে। দ্যাট মিন্স ইট ক্যান বি ম্যানেজড, ইট ক্যান বি লার্নড, ম্যানেজড, এন্ড ইটস আ টিচেবল লার্নেবল স্কিল। ওকে, দ্যাটস গুড। এই জন্য আমি আপনাকে বললাম যে আমরা তো আইকিউতে কিছুটা মার খেয়ে আছি, এটা আমাদের তুলতে অনেক সময় লাগবে, কারণ এটা ডিপেন্ড করছে আমাদের লাইফস্টাইল, আমাদের মারা, আমাদের বাবারা এরা কিভাবে নিজেরা চর্চা, ওইটার উপর এটা অনেক সময় লাগবে। আমাদের আইকিউ কিন্তু খুব খারাপ, 74 মাত্র, কিন্তু এটা বাড়ানো খুব ডিফিকাল্ট। কিন্তু অ্যাটলিস্ট ইকিউটা আমরা বা ইমোশনাল ইন্টেলিজেন্সটা কিন্তু আমরা, এই জন্য আপনি দেখবেন যে বাংলাদেশের কন্টেক্সটে অনেক মানুষকে আপনি দেখবেন যে মফস্বল এরিয়াতে যান বা বিভিন্ন জায়গায় দেখবেন যে দে আর ডুইং এ গ্রেট লাইক ক্যারিয়ার, হয়তো তার আইকিউ ভালো না, রেজাল্ট ভালো করেনি, কিন্তু তার কি আছে, পিপল ম্যানেজমেন্ট স্কিল অনেক ভালো, তাই না? দেখবেন খেয়াল করে, ইভেন কিছু কিছু পলিটিক্যাল লিডার্স আছে আপনি দেখবেন খেয়াল করে যে তাদের পিপল ম্যানেজমেন্ট স্কিল ইজ ফ্যান্টাস্টিক। সো এটা কিন্তু লার্নেবল অ্যান্ড টিচেবল। সো ভাই, ইনভেস্টমেন্ট নিয়ে যখন কথা বলছিলাম, ইনভেস্টরদের ইনভেস্ট করার ডিসিশন অ্যান্ড দেন ইআই ইম্প্যাক্ট, আমি যতটুকু বুঝি আর কি, ফাইন্যান্সে যতটুকু পড়াশোনা করেছি অল্প স্বল্প, প্রত্যেকটা মানুষের রিস্ক অ্যাটিটিউড কিন্তু ডিফারেন্ট। দের আর পিপল হু আর ভেরি রিস্ক অ্যাগ্রেসিভ, মানে অনেক রিস্ক নেয়, মানে সে ইনস্টিংটিভলি হি অর শি ইজ ভেরি রিস্ক অ্যাগ্রেসিভ। প্রবলি হি অর শি হ্যাজ দ্য এক্সপেকটেশন অফ হায়ার রিটার্ন। সো সে মনে করে যে না, আমি রিস্ক না নিলে তো রিটার্ন হবে না। কনজারভেটিভ, মডারেট এবং অ্যাগ্রেসিভ 3 ভাগে ভাগ করি আমরা, যে রিস্ক অ্যাভার্সদের মধ্যে আবার। তো এই রিস্ক অ্যাটিটিউড অ্যাগ্রেসিভ, আরেকটা হচ্ছে মডারেট মোটামুটি, আরেকটা হচ্ছে যে সে রিস্ক কনজারভেটিভ, যেটা আপনি কারেক্টলি বললেন। রিস্কের ধারে কাছে কেউ উনি থাকে না, এবং উনি যখনই ডিসিশন নেয় রিস্কগুলো সবার আগে উনি বাদ দেওয়ার চেষ্টা করে, রিস্কলেস জায়গাগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করে। স্বাভাবিকভাবে যেই জায়গা, যে প্রজেক্টে বা যে এরিয়াতে রিস্ক কম, সেখানে রিটার্নও কিন্তু কম। তো হ্যাঁ, ঠিক আছে, ইফ সামবডি হ্যাজ দ্য এক্সপেকটেশন যে তার রিটার্ন কম হবে, এই জন্য কম রিস্ক নিয়ে সে ইনভেস্ট করবে, সেটা কিন্তু একটা ওয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা ধরুন রিস্ক অনেক নিতে চায় এবং রিটার্নটাও এক্সপেক্ট করে অনেক বেশি, যেহেতু রিস্কের সাথে রিটার্ন, যখন সে রিটার্ন পাচ্ছে না, রিস্কের নেওয়ার সাথে সাথে কিন্তু রিটার্ন গ্যারান্টেড না, ওটা অ্যাজিউম এক্সপেক্টেড রিটার্ন। আপনি এখন 10 ইউনিট রিস্ক নিলেন, ইট ইজ এক্সপেক্টেড ইউ আর সাপোজ টু এনজয় আ কমেনসিউরেট রিটার্ন হুইচ ইজ প্রবাবলি 20 ইউনিটস, কিন্তু 20 ইউনিটস নাও আসতে পারে, ধরুন আসলো মাইনাস হয়ে যেতে পারে। যখন সে রিস্ক অনেক নেওয়ার পরে সে ওইভাবে রিটার্ন পায় না, তার মন ভেঙে যায়। অথচ এটা অনেক ক্ষেত্রে আইডিয়ালি এরম হওয়া উচিত, তুমি যেহেতু জেনারেশনের রিস্ক অনেক বেশি নিচ্ছ এবং তোমার ওইটার কমেনসিউরেট রিটার্ন নাও আসতে পারে, সো আর ইউ রেডি এনাফ ইমোশনালি টু অ্যাকসেপ্ট দিস রিয়েলিটি। এক্ষেত্রে যারা রিস্ক অ্যাগ্রেসিভ, মডারেট আর কনজারভেটিভদের জন্য কিন্তু মোটামুটি সে সেফ জোনে আছে, সে রিস্ক কম নিয়েছে, রিটার্নও কম আসছে, এবং এটার ন্যাচারাল আউটকাম হচ্ছে রিটার্ন কম আসবে। রিস্ক কম নিয়ে অনেক রিটার্ন চলে আসবে, এটা কিন্তু নর্মালি হয় না। তো বাট প্রবলেম হচ্ছে ওই যে ওদের জন্য, ওই সেগমেন্টটা যারা রিস্ক অ্যাগ্রেসিভ, অনেক রিস্ক নেয়, রিটার্ন অনেক পাওয়ার আসে, কিন্তু যখন না আসে দেন হি অর শি প্রবলি লস্ট, ব্রোকেন ডাউন, ইমোশনালি খুব এক্সস্টেড হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে আসলে স্কিলটা কিভাবে কাজ করতে পারে? জি, চমৎকার কোশ্চেন করেছেন। আমি তো দীর্ঘদিন ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কোর্স পড়াই, এবং আমেরিকার কনটেক্সটে ওরা বলছে যে ইনভেস্টরদের মধ্যে প্রায় 15%-এর মতো হচ্ছে যে রিস্ক, মানে রিস্ক অ্যাগ্রেসিভ, যেটা আপনি বলছেন যে হাই লেভেলের রিস্ক। সো ওদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের পরামর্শটা হবে কি, সেটা হচ্ছে যে আমাদের দেশে যেহেতু কোনো ওই ধরনের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি তা নাই, উন্নত বিশ্বে কিন্তু আপনার ওই যে কিছু কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে
ওরা বের করে ফেলে যে রিস্ক অ্যাপেটাইট কত, এবং তাকে কিন্তু ওরা ওইভাবে গাইডেন্সটা দেয়। কিন্তু আমাদের দেশে আমি যতটুকু বুঝেছি, আমরা আমাদের যতটা রিস্ক আমি নিতে পারবো ভাবি আসলে তার থেকে না বেশি নিয়ে ফেলি। আমরা যে পরিমাণ রিস্ক আমি আসলে অ্যাবজর্ব করতে পারবো আমার শরীর, তার থেকে আসলে বেশি নিই। এক নাম্বার কারণটা হচ্ছে আমাদের কান্ট্রিতে যেটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রিস্ক এগুলো তো বুঝি না আসলে। উই আর অনলি ফোকাসিং অন ওয়ান নাম্বার, যে কতটা শেয়ার প্রাইস বাড়ছে। সো আসলে বাংলাদেশে যাদের কথা আপনি বলছেন এরা আসলে এক হিসেবে রিস্ক অ্যাগ্রেসিভ নেই, এদেরকে আমরা বলতে পারি রিস্ক লাভার। যে টু দেম দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন দ্য ভ্যারিয়েশন অফ দ্য রিটার্ন ডাজন্ট ম্যাটার অ্যাট অল, দে অনলি ফোকাস অন ওয়ান নাম্বার, হাউ মাচ রিটার্ন আই এম গোইং টু গেট। সো তাদের জন্য যেটা আমি বলবো যে তাদের জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ইমোশনাল ইন্টেলিজেন্স, ধৈর্য, পেশেন্স, এই রিয়েলিটি নিয়ে আর একটু পড়াশোনা করেন। কারণ আদারওয়াইজ তো আপনি তো আপনার নিজের শুধু লাইফ নষ্ট করছেন না, আপনি কিন্তু মার্কেটটাকেও নষ্ট করছে। এরা কিন্তু মার্কেটটাকেও নষ্ট করছে, কারণ এদের কারণেই কিন্তু বাকিরা ভয় পাচ্ছে, কারণ এরা মার্কেটে ছড়াই দিচ্ছে যে না শেয়ার মার্কেট খারাপ, আমার খারাপ হচ্ছে। তো আলটিমেটলি কিন্তু তারা কিন্তু কেউ আলোচনা করছে না। যেমন ধরুন আমি আজকে একটা জমি কিনবো, এখন আমি জমি যদি প্রপার ডকুমেন্টেশন ভালো করে চেক না করি, তারপরে ইনভেস্ট করে যদি টাকা হারাই, 10 টাকার আমারই তো দোষ হবে। সো আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমি যেটা দেখেছি, আমাদের ইনভেস্টর্সরা সবচাইতে বেশি লেস অ্যাওয়্যার অফ ওয়্যার দে আর পুটিং দেয়ার মানি। এই যে মাল্টিপ্রসপারাস সোসাইটির অনেক কিছু ইস্যু আছে, আপনি দেখবেন যে প্রতি মাসে টাকা দেয়, পরে টাকাটা পাচ্ছে না। তারপর ইন্স্যুরেন্স সেক্টরেও কিন্তু একই অবস্থা হচ্ছে। কারণ কি এই জায়গাটায় আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে আপনারা প্লিজ রিস্ক রিটার্ন এটা নিয়ে আলোচনা করেন, কারণ না হলে বাংলাদেশে ভালো কোম্পানিগুলো আগাতে পারছে না। কারণ যারা ভালো কোম্পানি তারা কিন্তু কাস্টমারের জন্য তাদের ডিমান্ড সমস্যা হচ্ছে, কারণ খারাপ কোম্পানিগুলো বেশি রিটার্নের প্রলোভন দেখে তাদেরকে নিয়ে নিচ্ছে, তাই না? আজকে দেখেন একটা স্ট্যান্ডার্ড ভালো একটা ইন্স্যুরেন্স কোম্পানি, সে কিন্তু আপনাকে বেশি রিটার্নের প্রমিস করতে পারবে না। কিন্তু খারাপ কোম্পানি কি করছে, একটা চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু বা তার কিছু এজেন্টের মাধ্যমে অনেক বেশি রিটার্নের কথা বলে তাকে আপনার নিয়ে নিচ্ছে। পরে কিন্তু তারা কি হচ্ছে, আসলে আমাদের দেশে এই জন্য ভালো ভালো প্রোডাক্ট যে কনসেপ্টটা এটা নষ্ট হচ্ছে। যেমন মিউচুয়াল ফান্ড ডাজন্ট এক্সিস্ট ইন আওয়ার কান্ট্রি। কেন আমি শুনেছি যে যারা ফান্ড ম্যানেজার আছে তারাও আসলে নিজেরা কোনো অ্যানালিসিস করে না, কাইন্ড অফ তারাও কিন্তু ওই একটা ইনফরমেশনটা শুনে তারা শেয়ার কিনছে তার কোম্পানির জন্য। বাট প্রপার রিস্ক রিটার্ন অ্যানালিসিস, পোর্টফোলিও অ্যানালিসিস, মডার্ন পোর্টফোলিও থিওরি, এই কনসেপ্টগুলোকে তারা কতটা করছে সেই ব্যাপারে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। তো আমি মনে করি দারুণ দারুণ কনসেপ্ট বাংলাদেশে ছিল, বাট এগুলোকে আসলে ঠিক রাইট ওয়েতে কাজে লাগানো যাচ্ছে না দুই পক্ষ থেকে, ফান্ড ম্যানেজার প্লাস আমাদের যারা কাস্টমার ইনভেস্টর। আমি সবসময় কেন জানি খারাপ আমি জানি না, আমি সবসময় ইনভেস্টরদেরকে বেশি আসলে আমি দোষ দিই যে ইউ হ্যাভ টু টেক দ্য ফার্স্ট মুভ। আচ্ছা, কারণ তুমি ইনভেস্ট করতে চাও তোমার টাকা, কারণ তোমার টাকা নিয়ে বাকিরা কিন্তু আদার্স পিপুল মানে কিন্তু সারা পৃথিবী সব জায়গায় কিন্তু নয়ছয় হয়, কিন্তু আমার টাকা আমি কি করছি, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো তাদেরকে আমি মনে করি ইমোশনাল ইন্টেলিজেন্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমার এক টিচারের কাছ থেকে আমি কিছুদিন আগে একটা কথা শুনলাম, বললো যে বোকার সম্পত্তিতে 4 লাখের 2 আনা শেয়ার আছে। চমৎকার কথা। এটার মানে হচ্ছে যে বোকা মানে কি, আমি যদি একটু টেকনিক্যালি বলি, ইমোশনালি আনঅ্যাওয়্যার অথবা আনইন্টেলিজেন্ট। তো উনি ওনার অবস্থান সম্পর্কে, তার নিজের সম্পর্কে সে খুব একটা অ্যাওয়্যার না, কী ডিসিশন নিচ্ছে, কী করছে, খুব বেশি ক্যালকুলেশন না করে সে ওই জায়গাতে ইনভলভ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এবং আউটকামও তার কাছে পরিষ্কার না, কী আসতে পারে না আসতে পারে। when you are not sure what you are doing and where you are heading to, definitely you will fall in risk. এবং রিস্কটা আসলে কোন লেভেলে আপনাকে ইম্প্যাক্ট করছে আপনি কিন্তু তখন বুঝতেও পারছেন না, সিন্স ইউ আর নট এভার অ্যাবাউট ইউর সেলফ, ইউর ডিসিশনিং, নাথিং। তো বোকার সম্পত্তিতে 4 লাখের 2 আনা শেয়ার, এবং যারা ধরেন ইন্টেলিজেন্ট, যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট, তারা ডেফিনেটলি অপরচুনিটি খুঁজবে। ইফ সামবডি ইজ এ গেইনার, আদার উড বি লুজার, অনেকটা জিরো সাম গেইনের মতো। এভার ইজ দ্য সিচুয়েশন। সেক্ষেত্রে যারা ধরেন একটু এগিয়ে আছে সমাজে, মানে আপনি যেমন কাজ করছেন অনেক দিন ধরে ইআই নিয়ে, এবং আপনি অনেককেই এডুকেট করেছেন, অ্যাওয়ারনেসের জায়গায় অনেক কাজ করেছেন, কাজ করবেন ভবিষ্যতে। এই জায়গাটাতে যারা নর্মাল ইনভেস্টার আছে, যেমন মিডল ক্লাস ফ্যামিলি অথবা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি আমাদের দেশে অনেক বেশি, তাদের আর্নিং মোটামুটি অত বেশি না, বাট দে পারসু অর দে ড্রিম অফ হ্যাভিং ভেরি গুড লাইফ ইন ফিউচার। তো আমরা তো কথা বলতেছিলাম যে হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়টা ইনভেস্টমেন্ট ডিসিশনে কীভাবে ইম্প্যাক্ট করে, এবং সেটার পরিধি কী বা স্কোপ কী, সেটার কতটুকু ম্যাগনিটিউড, উই আন্ডারস্টুড এভরিথিং। এখন আমরা জানতে চাই যে একজন মানুষ যে কিনা একটু পিছিয়ে আসে, সে আসলে কীভাবে তার এই ইন্টেলিজেন্সটা আর্ন করবে অথবা স্কিলটা অ্যাকোয়ার করবে। জি,
ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমরা মোটা দাগে অনেক সময় বলে থাকি যে এটা আসলে কাইন্ড অফ উইজডম, মানে রাইট মোমেন্ট রাইট ডিসিশন নেওয়া, আর পেশেন্স, ডিসিপ্লিন, এগুলো কিন্তু পার্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। সো এখন ইমোশনাল ইন্টেলিজেন্স হিসাবে শিখলে জিনিসটা আমার জন্য একটু বেশি সহজ হয়, কারণ আমি পিস শিখলে দেখা যাচ্ছে যে পুরোপুরি ইম্প্যাক্টটা আমার হচ্ছে না। তো এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স শেখার চর্চাটা করা যায় অনেকভাবে। একটা অপশন তো আছে, ইউটিউব আছে আমার, কিন্তু ইউটিউবে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমি কিন্তু গাইডেন্সটা পাবো না, এক নাম্বার। আর 2 নম্বর হচ্ছে কোর্সেরাতে কোর্স করা যায়। আর বাংলাদেশে আমার প্রচুর ভিডিও আছে, সো আমার অনেকগুলো পডকাস্ট আছে, আজকেরটা সহ। ইভেন এই প্রতিটা পডকাস্ট কিন্তু আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স শেখার ব্যাপারে অনেক কাজে দেয়। বেশ কয়েকটা পডকাস্ট আছে, নূর রহমানের সাথে আমি অনেকগুলো করেছি। আরেকটা হচ্ছে যে আমি আমার ফেসবুকে আমি আমারগুলো কমিউনিকেট করি যে কখন ট্রেনিং করাচ্ছি, অনলাইন করাই, ইন পার্সন করাই। সো সেই জায়গাগুলোতে তারা কর্মশালাগুলোতে অংশ করতে পারবে। এবং আমি রিসেন্টলি আপনার এক্সিকিউটিভ কোচিং করাচ্ছি, মানে 1-to-1 কাউন্সেলিংও করে। সো সেক্ষেত্রে কিন্তু সুযোগটা থাকছে আসলে। ওকে, ফ্যান্টাস্টিক। এবং আমাদের যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে এটাও বলি, স্কিল হাব বাংলাদেশ ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বেশ কিছু ট্রেনিং প্রোগ্রামও সামনে অ্যারেঞ্জ করবে আমাদের মাস্টার ট্রেনার আরিফ ভাইয়ের সাথে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পেজ ফলো করবেন। সো এই রিলেটেড ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আরিফ ভাই, আমরা নেক্সট সেগমেন্টে যেতে চাই আমাদের আজকের প্রোগ্রামের। সেটা হচ্ছে উই টকড অ্যাবাউট ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল। বাংলাদেশে আসলে এই স্কিলটা নিয়ে কথাবার্তা কবে থেকে শুরু হচ্ছিল, এখন কি অবস্থা, ইনভেস্টমেন্ট নিয়ে কথা বললাম, ইনভেস্টরদের ডিসিশনিং প্রসেসে ইআইয়ের ইম্প্যাক্ট নিয়ে কথা বললাম, এবং তারা আসলে এই ইআই স্কিলটা কীভাবে আর্ন করতে পারে সেটা নিয়েও আমরা অনেকক্ষণ ধরেই আলোচনা করলাম। এখনকার সেগমেন্টটা হচ্ছে বেসিক্যালি আপনিও জানেন, আমরাও ডিসকাস করি, এখনকার যুগ হচ্ছে এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যানাদার কাইন্ড অফ ইন্টেলিজেন্স। এবং এটাও বলা হচ্ছে এআই উইল টেক ওভার মেনি থিংস, রিপিটেটিভ ওয়ার্কস, আবার অনেক ধরনের কাজই এআই ক্যাপচার করে ফেলবে, যেখানে মানুষ হয়তো বা চাকরি শূন্য হয়ে যাবে, আনএমপ্লয়েড হয়ে যাবে। এই সিচুয়েশনে বাংলাদেশ যেহেতু ডেভেলপ মার্কেটে নাই বা ডেভেলপ কান্ট্রি না, এখনও দরিদ্র, এলডিসিতে আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি কোয়ালিফাই করব, কথাবার্তা হচ্ছে। বাট অ্যাকচুয়ালি আমরা তো আমাদের ম্যাক্সিমাম মানুষই তো আসলে একটা সার্টেন লেভেল অফ ইনকামের মধ্যে আছে, আমার সেটা ইমপ্রেসিভ না। তো এআই এর বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক চর্চা হচ্ছে, বিকজ আমাদের প্রত্যেকটা কোম্পানি কিন্তু কস্ট প্রেশারে আছে, তাই না, যে এত মানুষ দিয়ে কাজ করাবে। সো এফিশিয়েন্ট হওয়ার একটা টার্গেট কিন্তু সবার আছে। সেটা হলে কি হয়, সে হয়তো বা বেটার প্রাইস অফার করতে পারবে, কস্ট যেহেতু কম, প্রফিট মার্জিনটা একটু বেশি হলে তার সাস্টেনেবিলিটিটা বাড়ে। সবারই টার্গেট আছে মোটামুটি কীভাবে টেকনোলজি এবং এআই ইউজ করে তার প্রোডাকশন বা প্রসেসকে এফিশিয়েন্ট করবে। সেটা কিন্তু আবার থ্রেট টু অল দ্য পিপল হু আর ওয়ার্কিং ইন ডিফারেন্ট রোলস। যখন আমরা এআই নিয়ে কথা বলছি, বিষয়টা এরকম, আমার মধ্যে ফিয়ার আছে, ফিয়ার টু লুজ সামথিং, ফিয়ার টু লুজ মাই জব। তো এটাতে আমি এটাকে কীভাবে স্ট্রেংথে কনভার্ট করতে পারবো, এবং এআই এর সময়টাতে আমার ইআই কিভাবে হেল্প করতে পারে? জি, এটা খুবই আমি মনে করি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ বাংলাদেশে যেটা হয় যে আমরা না যখন যেটা কিছু চলে মানে মিডিয়াতে, বহির্বিশ্বের মিডিয়াতে, ওই হাইপটা আমরা মিস করতে চাই না। তো এখন কিন্তু একটা এআই এর হাইপ চলছে, তো সব জায়গায় আমি দেখলাম এআই বলছে। তো আমার প্রশ্নটা একটা জায়গায়, সেটা হচ্ছে মনে করেন ধরেন আমি এআই দিয়ে আমার মিটিংগুলো ধরেন আমি ডিজিটালি অনলাইনে শিডিউল করেছি। এখন মিটিংগুলো কিন্তু আমার করতে হচ্ছে হিউম্যান। এখন ওই জায়গাটায় আমার ইমোশনাল ইন্টেলিজেন্স কেমন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আজকে দেখবেন যে আজকে যদি আমি যদি লিডার আমার ইমোশনাল ইন্টেলিজেন্স না ভালো হয়, তাহলে কিন্তু আমি জুমে আমার টিম যে মিটিং করছি এটা কিন্তু ফলপ্রসূ হবে না, বিকজ আমি কিন্তু মিস করবো খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলো। সো এআইয়ের যুগে বরঞ্চ ইমোশনাল ইন্টেলিজেন্সের নিডটা কমবে না, বরঞ্চ বাড়বে। বিকজ এআই আসার সঙ্গে সঙ্গে মানুষদের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রভেদটা অনেক সহজে চোখে পড়বে। যার ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো সে এআইকে বেটারভাবে ইউজ করবে, আর যার ইমোশনাল ইন্টেলিজেন্স খারাপ সে এআইকে ইউজ করতে পারবে না আসলে। তখন কিন্তু ডিফারেন্সটা বাড়তে থাকবে। সো এআইয়ের যুগে ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাটা কিছুদিন আগে পর্যন্ত যদি হয়তো যে আমি পার পেয়ে গেছি, কিন্তু এখন এই এআইয়ের যুগে ইমোশনাল ইন্টেলিজেন্স না শিখলে
আমার জন্য গতিই নেই, কারণ হচ্ছে কি আমি ধরা খেয়ে যাব। যেমন ধরুন ইমোশনাল ইন্টেলিজেন্স একটা কম্পোনেন্ট হচ্ছে যে আমি কি আমার কাজটা কিভাবে করি, আমি কি টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে পারি কিনা। আগে হলে কি হতো, তাও কিন্তু আমি পার পেতে পারতাম, কিন্তু এখন কি হবে, আই উইল বি ডিটেক্টেড ভেরি সুন। তাহলে আমার এখানে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, মনে করেন ধরেন আপনার অফিসে আপনি এআই দিয়েছেন, এমন একটা যন্ত্র রাখছেন যে যন্ত্র আপনার দিন শেষে বলে দেবে যে আজকে ও কত % কনসেন্ট্রেটেড ছিল। হয়তো আজ মেশিন দিয়ে বলে দিল, আচ্ছা না, টুডে হি ওয়াজ 20% ফোকাসড। তাহলে কি হচ্ছে, তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স যার ভালো থাকবে সে কিন্তু কি হবে, ট্রুলি তো কাজ করবে। তাহলে কিন্তু এই এআইয়ের যুগে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সটা আরো প্রকট হয়ে ধরা দিবে। সেই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সটা শিখতেই হবে এই যুগে। তাহলে আমি এভাবে বলতে পারি যে টেকনোলজি অথবা এআই বা টেকনোলজির ডিফারেন্ট ভার্সন যতই আসুক না কেন, হিউম্যান ফ্যাক্টর বা হিউম্যান স্কিল, সোশ্যাল স্কিল, এগুলো আসলে আরও বেশি ইম্পর্টেন্ট হইতে থাকবে। ইয়েস, আপনাকে একটা আমি একটা ঘটনা বলি, রিসেন্টলি 2 দিন আগের ঘটনা। বাংলাদেশে একটা ওটিপি চ্যানেল আছে ওদের, তো যে অ্যাপ আর কি, তো ওদের ওখানে একটা মুভি মুক্তি পেয়েছে, উৎসব মুভি। ওকে। তো 3 দিন আগে দেখলাম যে মুভিটা যখন মুক্তি পেয়েছে, চরকিতে বলেই ফেলি, তো সবাই কমেন্ট করছে, সবাই ভালো কমেন্ট করছে। আর এই চরকির থেকে একজন দেখলাম যে ওই পেজের যে কেউ একজন, সে রিপ্লাই দিচ্ছে থ্যাংক ইউ এই সেই। তো একজন ওখানে খুব নেগেটিভ একটা গালি দিয়েছে, তো এটা রিপ্লাই দেখলাম দেওয়া আছে যে থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট, আপনার এই অ্যাডভাইসটাকে আমরা গ্রহণ করলাম এবং এটা নিয়ে কাজ করবো। তো আমি আই ওয়াজ থিঙ্কিং যে 4-5 ঘন্টা হয়ে গেছে। তারপরে দেখেন এআই এর ভয়ঙ্কর দিকটা বুঝতে পারছেন। আর 1 মাস আগে 3 মাস আগে একটা ঘটনা বলি, কোন জায়গায় একটা ফুটবল ম্যাচ বাইরের দেশে, ওটা নাকি এআই দিয়ে বলটাকে মনিটর করা হয়েছে। তো ওই ফুটবল খেলায় যিনি রেফারি ছিলেন তার মাথায় ছিল টাক, তো পুরো খেলার 90 মিনিট এআই এর যন্ত্রটা ওই তার টাক মাথাকে লক্ষ্য করেছে, বলকে বাদ দিয়ে। তো ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, লাইক এআই ক্যান মেক মানে গিভ ডিজাস্টার ইফ উই ডোন্ট হ্যাভ দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স। কারণ ওইখানে যে এআইটা চালাচ্ছিল সে কিন্তু এটা সেট আপ করে দিয়ে চলে গেছে, বাট তার তো ইমোশনাল ইন্টেলিজেন্স থাকলে কি হতো, সে কিন্তু চেক করতো যে আচ্ছা ওকে রাইটলি বলটাকে সে নিশানা করতে পেরেছে কিনা। দেখেন ও কিন্তু এইটা না করে চলে গেছে, যার ফলে 90 মিনিট কি হলো, পুরো জিনিসটাই তো আমার ওয়েস্টেজ অফ মানি। জি জি, সো ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু এই এআই এর যুগে আরো বেশি প্রকট। এখন আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, কেন আসলে আমরা 95 সালে আমেরিকাতে ইমোশনাল ইন্টেলিজেন্সটা আসলো। কারণ দ্যাট ওয়াজ দ্য টাইম অফ দ্য রোবট। দ্যাট টাইম টেকনোলজির সুপিরিয়রিটি আসছে, অ্যামাজন, ইবে সবকিছু জন্ম কিন্তু ওই টাইমটাতে। আপনি খেয়াল করে দেখেন 95-96 ওয়াজ দ্য টাইম অফ দ্য ই কমার্স। এবং ওই সময় কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স এসেছে, কারণ তার আগে পর্যন্ত প্রভেদটা ধরা যাচ্ছিল না। তার আগে কিন্তু এভরিবডি ওয়াজ সেম, প্রত্যেকে হার্ডওয়ার্ক করলে হচ্ছে। কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স দেখালো যে না, এখন আমার দরকার হচ্ছে এমন একটা লিডার যে ইন্সপায়ার করতে পারে। এই মেশিনের আগে এটা ধরা যাচ্ছিল না। সো বাংলাদেশে এআইটা এসেছে, কিন্তু আমরা এআইতে এত বেশি ফোকাস হচ্ছি যাতে আমার ইমোশনাল ইন্টেলিজেন্সটা কিন্তু ব্যাকডোরে চলে গেছে। এবং এটার জন্য যে সমস্ত কোম্পানি শুধু এআই নিয়ে ফোকাস করছে তারা অনেক বড় খেসারত দিতে যাচ্ছে। তার মানে এই বিষয়টা যদি এভাবে বলা যায়, ওয়েন ইউ কনসিডার, মানে অ্যাজ অ্যান এন্টারপ্রেনিওর, আমি যদি আমার কথা চিন্তা করি, প্রবলি আই এম হোল্ডিং এ পজিশন অফ সিইও, আমার একটা টার্গেট আছে, গোল আছে কোম্পানির জন্য। সার্টেনলি ওয়ান অফ দ্য টার্গেট ইজ টু মেক মাই অপারেশনস এফিশিয়েন্ট অ্যান্ড গ্রোথ। তো আমি ডেফিনেটলি চেষ্টা করব যে কীভাবে এটা অ্যাচিভ করা যায়, এবং টেকনোলজি দিয়ে অ্যাচিভ করার বিষয়টা আসলে সবাই রেফার করে। দ্য মোর টেকনোলজি অটোমেশন ইউ উইল ব্রিং, দ্য মোর ইউ উইল বি এফিশিয়েন্ট। তো যারা এখানে আসলে এই টেকনোলজিটা আনবে, যারা এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করবে, তারা কতটুকু আসলে ইমোশনালি ইন্টেলিজেন্ট হচ্ছে, ইমোশনালি অ্যাওয়্যার হচ্ছে, এআইটা কতটুকু প্রপারলি ইউটিলাইজ করছে। জি জি, মানে এআই তো আসলো, এআই ইজ ড্রিভেন বাই ডেফিনেটলি লট মেনি ডেটা। সে এআই ইউটিলাইজেশনটা কতটুকু প্রপারলি করতে পারছে সেটা তার ইমোশনাল সেটিংস অথবা ইন্টেলিজেন্স অথবা অ্যাওয়ারনেসের উপর অনেকটা ডিপেন্ড। জি, আপনি দেখেন এই যে চরকি যে আমি এক্সাম্পলটা দিচ্ছি, মনে করেন আপনি আজকে যে কোনো কোম্পানি হোক, মনে করেন আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছেন, এখন 20 জন কাস্টমারের জন্য আপনার যদি এআই হয়, এআই কিন্তু 20টা কাস্টমারকে একইভাবে হ্যান্ডেল করছে, বাট ইমোশনাল ইন্টেলিজেন্স কি করছে, কাস্টমাইজ করবে। কারেক্ট। আমি হয়তো একই মেসেজ সবাইকে দিব না, আই নিড টু ডু দ্য কাস্টমাইজেশন। এটা কি আমি করছি না তো। সো সমস্যাটা কিন্তু বাংলাদেশে এই জায়গাটা আমরা দেখছি আর কি, এআইটা এতভাবে চলে আসছে বাংলাদেশের কোম্পানিগুলোতে। অনেক মানুষজন তো চিন্তা করে যে আসলে হয় কি, আমরা তো নিজের সে ভিতর থেকে কিন্তু প্রোডাক্টিভ না। আমরা বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স উইল ডু মানে ওয়ার্ক ফর ইউর ইনার সাইড, ইনার ওয়ার্ক করে। তো এই ইনার ওয়ার্ক যদি আমি ইনকমপ্লিট লেখে আউটার ওয়ার্কে যাই, আরও ডিজাস্টার হবে সামনের দিকে বাংলাদেশে।
So would like to come back to our core topic, that is investment, investors decision. আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে এটাও দেখি যে এখনকার যে জেনারেশন জেনজি, তারা তাদেরকে বলা হয় হ্যাঁ তাদের মধ্যে যে এনার্জি আছে হুইচ ইজ ভেরি পজিটিভ, দে ক্যান ডু এনিথিং, উই হ্যাভ এ প্রেসিডেন্স ইন বাংলাদেশ অলরেডি, দেয়ার এনার্জি ইজ টেস্টেড। আর এটাও সাথে সাথে বলা হয় যে তাদের মধ্যে ধৈর্য কম, তারা হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলে। অনেকেই জেনজিদেরকে চাকরিতে নেওয়ার ক্ষেত্রে ভয়ও পায় যে কোন সময় চলে যায়, কিছু না বললাম কিন্তু তারপরে দেখা গেলো যে তারপরেও চলে গেছে। সো দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন পিপল হ্যাড মোর কমিটমেন্ট, মোর আর্জ টু রিটেন দেয়ার জবস, যেহেতু সংসার চালাতে হয় এই সেই। নাও পিপল আর আস্কিং, কিপ আস্কিং, আমি তো এখনকার জেনজিদেরকে নিয়ে ভয় থাকি কোন সময় যে আবার চলে যায়। নাও ইফ সামবডি লিভস দ্য কোম্পানি দেন দেয়ার ইজ হিউজ কস্ট, আরেকজনকে আনা, ট্রেন আপ করা, তাকে রেডি করা, এভরিথিং ইজ কস্টলি। তো জেনজি যারা আছেন তারাও তো আসলে একসময় তারাও তো চাকরি জীবনে আসছে, তারাও ইনভেস্টার, তারাও সঞ্চয় করছে, ইনভেস্ট করবে। তাদের ক্ষেত্রে যেহেতু তারা ন্যাচারালি এই বিষয়গুলো দেখা যায় যে তারা ইমোশনালি অতটা অ্যাওয়ার না, তাদের জন্য আপনার মেসেজ কি? বিকজ আমাদের দেশের জনসংখ্যার একটা ভালো অংশ কিন্তু তারাই, ইভেনচুয়ালি দে উইল বি দ্য লিডার ইন ফিউচার। তারা এখন যে ডিসিশনটা নেবে সেটার ইম্প্যাক্ট কিন্তু সারা জীবন তাদেরকে ওই ইম্প্যাক্টের বেনিফিশিয়ারি হতে হবে, তারা এবং তাদের ফ্যামিলি। জি, আপনার সাজেশন কি জেনজিদের জন্য ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, ইন টার্মস অফ ইনভেস্টার্স পয়েন্ট অফ ভিউ? জি, জেনজির জন্য যেটা হচ্ছে যে জেনজির যেটা ইস্যুটা আসতেছে, জেনজি কিন্তু ধরেন খুব বেশি রিয়াক্টিভ হচ্ছে। এটার একটা পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। আমি বলি হচ্ছে জেনজিরা অনেক বেশি সেলফ অ্যাওয়ার, নিজের সম্বন্ধে অ্যাওয়ারনেস বেশি, কিন্তু আমাদের সিনিয়রদের মধ্যে এমপ্যাথির অভাবের কারণে ওদের মধ্যে ডিসকানেকশনটা হচ্ছে। সো জেনজিরা আসলে অনেক বেশি রিয়াক্টিভ, কারণ কি ওদের সাথে এমপ্যাথেটিক ওয়েতে আমরা কমিউনিকেট করি না। তো জেনজিদের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তাদেরকে মানে সোশ্যাল স্কিলটা একটু বাড়ানো দরকার। তাদের এই জায়গাটা কিন্তু কমতি আছে। কারণ আমার কথা হচ্ছে যে তারা অন্য সিনিয়রদের কথাটা বা মুরব্বীদের কথাটাকে তাকে ট্রিগার ফিল করে, এবং এটাতে কিন্তু তারা ফিল্টার আউট করছে না। সো এটা একটা তাদের বড় প্রবলেম। সো এর ভালো ইনভেস্টর হওয়ার ক্ষেত্রে তাদের এই লং টার্মটা দেখাটা দরকার আছে, এবং এই জায়গাটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশে। কারণ এই জেনজিরা কিন্তু মানুষ হয়েছে আসলে আনফর্চুনেটলি মানে ওইভাবে প্যারেন্টিংটা পায়নি। কারণ তাদের প্যারেন্ট যারা আমরাই আসলে আমরা কিন্তু প্রচুর দৌড়ের উপর ছিলাম আসলে, এখনো আছে। হ্যাঁ, এখনো দৌড় আছে। সো এই জেনারেশনটাই কিন্তু প্রথমবারের মতো তারা দেখেছে যে তার বাবা মা দুজনে অফিসে যাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। সো এই জায়গাটায় কিন্তু একটা আসলে ডিসকানেক্ট হয়ে গেছে। সো ওদের মধ্যে ধৈর্যটা কম হওয়া, এটা অবশ্যই ঠিকই বলেছেন। এটা কিন্তু আমাদের দেশের জন্য আরও ইনভেস্টমেন্ট মার্কেটে, কালচারে আরও বেশি ডেঞ্জারাস হতে পারে। সো এখন এদের জন্য আমার একটাই পরামর্শ হবে যে তোমাদেরকে আরও বেশি ধৈর্য ধরতে হবে আসলে। মানে ইমিডিয়েট রেজাল্ট আশা করা যাবে না, এবং ধৈর্যটা এদের জন্য আরও বেশি দরকার আসলে। আদারওয়াইজ এটা আরও দেশের জন্য খারাপ হবে। অনেকটা এরকম যেমন যেটা আপনি কারেক্টলি বললেন, তারা এমন একটা সময়ের মধ্যে দিয়ে তাদের বেড়ে ওঠা যেখানে তাদের বাবা মা সকালবেলায় বের হয়ে গেল বাসা থেকে ফর দেয়ার জব, আসলো রাতে। এই সারাটা দিন তারা যে একা থাকলো বা রাতে আসার পরেও যে সময়টা আসলে তারা এক্সপেক্ট করে সেটাও তো পাচ্ছে না। মানে ওদের ক্ষেত্রে আমি বলি যে ওদের টাকার অভাব ছাড়া বাকি, টাকা ছাড়া সবকিছুর অভাব। এই জন্য টাকাটাকে ওরা কেয়ার করেন। দেখবেন চাকরি ছেড়ে দেয় কেন? ও চিন্তা করছে আর্নিং তো আছে, আমার বাবা মা তো ফ্ল্যাট কিনে রাখছে বা কিছু একটা আছে। আপনি খেয়াল করে দেখবেন। এবং এই কারণেই কিন্তু ডিজাস্টারটা হচ্ছে, কারণ তাদের মধ্যে ওভারঅল ইমোশনাল ইন্টেলিজেন্সটা অবশ্যই একটু ডাউনের দিকে আছে। তারা অবশ্য প্রচণ্ড পরিমাণে সেলফ অ্যাওয়ার, মানে ও হার্ট হচ্ছে কুইকলি। কিন্তু এদের মধ্যে একটা পজিটিভ সাইড হচ্ছে যে আমাদের জেনারেশন মানুষ যখন মুখ বন্ধ করে থাকতো, এরা কিন্তু অ্যাসার্টিভ আবার, হুইচ ইজ এ ভেরি পজিটিভ সাইড। তো জেনজিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের জন্য ভালো হতো, কারণ এরা কিন্তু ওয়ার্ক প্লেসটাকে বেটার করতো। কারণ এক সময়কার আপনি খালেদ ভাই অবশ্যই স্বীকার করবেন যে বাংলাদেশের যে লিডারশিপের জায়গায় বিভিন্ন কর্পোরেটে লিডাররা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি অটোক্রেটিক। সো জেনজির সাথে কিন্তু অটোক্রেটিক বিহেভিয়ারটা করা যাবে না। তারপরে এটা আমাদের জন্য একটা ভালো সাইন হতে পারতো। তো জেনজিকে যদি আমি ওয়ার্ক প্লেসে আনি, তাদের প্রতি এমপ্যাথি শো করি, তাহলে কিন্তু আমার আউটপুটটা বেটার হবে। কারণ আপনি প্রথমেই বলছেন তাদের এনার্জি বেশি, কিন্তু তাদেরকে যদি আপনি একটু ভালো ব্যবহার করেন, ও কিন্তু তার জীবন দিল তো, তাই না? সো এদেরকে তো আমি আমার ইকোনমিতে আসলে আনা দরকার আসলে, কিন্তু এটা নিয়ে তো আমরা ভাবছি না। অবশ্যই পজিটিভ, কারণ এরা তো অনেক বেশি এনার্জি, অনেক বেশি উদ্যমী। আমরা ছিলাম তো খুব ফিয়ারফুল, আমাদের জেনারেশন ইনসিকিউরিটি অনেক বেশি ছিল, আমরা যুদ্ধের পরে সেকেন্ড জেনারেশন বা এরকম। বাট এরা কিন্তু, এদেরকে আসলে কাজে লাগানো উচিত ছিল। আজকে দেখবেন আপনি আমেরিকাতে
আমি দেখছি সব 20-25 বছরের বাচ্চারা এক একটা অ্যাপ ডেভেলপ করে অনেকে $1 বিলিয়ন বিক্রি করছে, আর আমরা কোথায়? আমাদের জেনজি কি করছে? সো এটা নিয়ে কিন্তু কেউ ভাবছেও না, আমি দেখলাম। তো আপনি যেহেতু এই ইআই স্কিল নিয়ে কাজ করছেন, সো আপনার টার্গেট ক্লায়েন্ট তাহলে কারা? মানে সবাই? আসলে মজা করে বলি, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই দরকার। আর কারণটা হয়েছে কি, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে আমি মনে করেন কাজটা পারি, কিন্তু কাজটা আমি কিভাবে করবো, এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। যেন আমি ধরেন আজকে আমি ফেসবুক ইউজ করছি, তো ফেসবুক ইউজ করছে, এখন যার ইমোশনাল ইন্টেলিজেন্স খারাপ সে কি করবে? ডিস্ট্রাক্টেড হয়ে ফেসবুক অনেক সময় দিবে। কিন্তু যার ইমোশনাল ভালো, সে জানে যে আমি কতটুকু সময় দিতে পারি। আবার মনে করেন যখন আমি ওয়ার্ক প্লেসে কাজ করছি, আমি 8 ঘন্টা কাজ করবো, 8 ঘন্টার মধ্যে কত সময় আমি মনোযোগী ছিলাম, এটাও ডিটারমাইন করবে কি ইমোশনাল ইন্টেলিজেন্স। সো ইমোশনাল ইন্টেলিজেন্স এই জন্য আমরা বলছি যে এটা কিন্তু কোনো আলাদা দক্ষ না, আমার যে দক্ষতাগুলো আছে সেটা থেকে বেটার আউটপুট পাওয়ার একটা জিনিস। তার মানে দেখবেন যে খেয়াল করে কিছু মানুষ 4 ঘন্টা যে কাজটা করছে আরেকজন 10 ঘন্টা করতে পারছে না, কেন? ওই যে ইমোশনাল ইন্টেলিজেন্সে ল্যাকিং। সো ইমোশনাল ইন্টেলিজেন্সটা তো আসলে সবারই দরকার, বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে। অনেকটা কি এরকম বলা যায় যে অনেক সময় মানুষ খুব নর্মালি বলে যে তোমার কমন সেন্স কম। তো একটা মানুষ উইথ ভেরি স্ট্রং কমন সেন্স, যদিও স্ট্রং বলাটা যাচ্ছে কিনা এটার সাথে, কমন সেন্স, তো একজন পার্সন হ্যাভিং ভেরি স্ট্রং কমন সেন্স, তার লিটারলি ইজ হি অর শি সাপোজ টু হ্যাভ হায়ার ইআই স্কিল? তো এটা খুব চমৎকার কথা বলছে, এটা ড্যানিয়েল গোলম্যান মানুষের শুরুই করছিল বইতে, এটা যে ওয়েন দ্য মানে হাইলি ব্রিলিয়ান্ট পিপল বিকাম ডাম, এটা ইমোশনাল ইন্টেলিজেন্স। কারণটা কি দেখেন, আপনি জিদানের এক্সাম্পলটা দেখেন, জিদান তো ফুটবলের আইকিউতে ওয়ার্ল্ডের টপ, বাট ওই মুহূর্তে কি করলো, সে ঢুস দিয়ে ফেলো। তার মানে কি হয়েছে, ওই সময় আইকিউ, হোয়াট হ্যাপেন টু আইকিউ ডিসফাংশন। আপনি খুব সুন্দর একটা ওয়ার্ড বলেছেন। এই জন্য সুপার ব্রিলিয়ান্টদেরকেই কিন্তু বেশি সমস্যা ইআই দিয়ে। কারণ হয়েছে কি, সুপার ব্রিলিয়ান্টদেরকে আমরা কাজে লাগাতে পারছি না। যেমন ধরুন বিনোদ কাম্বলির, আমি যদি একটু পুরোনো এক্সাম্পল হয়ে যাবে হয়তো বা, বিনোদ কাম্বলি ওয়াজ এ ফ্যান্টাস্টিক ক্রিকেটার। সে টেন্ডুলকারের একই সেম ক্লাস ছিল, এবং ওরা দুজন মিলে যে বাচ্চাদের যে রেকর্ডটা ভাঙছিল, ওইখানে বিনোদ কাম্বলির বেশি রান ছিল। ইভেন বিনোদ কাম্বলি টানা 2টাতে ডাবল সেঞ্চুরি করেছিল টেস্টে। এই বিনোদ কাম্বলি কিন্তু হারিয়ে গিয়েছে কেন? ল্যাক অফ ইমোশনাল। ইভেন রোনালদিনিহোর এক্সাম্পলটা আমি সবসময় দিই। রোনালদিনিহো কিন্তু ওয়ান অফ দ্য মানে ফুটবলার যার আইকিউ ওয়ার্ল্ডের টপ 1-2 এর মধ্যে থাকবে। ইভেন সেদিনও আমি দেখলাম যে ওয়ার্ল্ডের সর্বকালের কয়জন ফুটবলারের ফ্যান ফলোয়ার বেশি, তার মধ্যে টপ 5-7-এ আছে রোনালদিনিহো। অন্যদের অর্জন থেকে সে কিন্তু অনেক পিছায় আছে, বাট তারপরে হি ওয়াজ কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট ফুটবলার। বাট ইনি হারিয়ে গেলেন কেন? ওই যে ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য। কারণ সে খেলার আগের দিনে পার্টি করতেছিল হয়তো, তাহলে ওইটা সেলফ ম্যানেজমেন্ট তার নাই। অথচ আপনি লিওনেল মেসি বা রোনালদোকে দেখেন, CR7 হোয়াট দে আর ডুইং বেসিক্যালি, তার কোর কাজে ফোকাস, এটাই তো ইমোশনাল ইন্টেলিজেন্স। সো ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমার ভালো না থাকে, তাহলে কিন্তু আমি আমার কোম্পানির, আমার দেশের মারাত্মক সব প্রতিভাধারী ব্যক্তিদের থেকে আউটপুটটা পাবো না আসলে। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে ডিরেক্ট করে আপনার বেস্ট জায়গায় নিয়ে যায় অনেক দীর্ঘদিন ধরে, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো না থাকলে আপনি বিচ্যুত হয়ে যাবেন। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু জাতিগতভাবে আমাদের ফোকাস করা দরকার। ইভেন আরেকটা সত্যি কথা আপনাকে বলি, একটা কোম্পানির বা টপ বা একটা ইউনিভার্সিটির টপে যে আছে, তার ইমোশনাল ইন্টেলিজেন্স যদি ভালো না হয়, এখানে তাকে আনতেই দেওয়া উচিত না। কারণ আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্সের টপ ডাউন থিং। যেমন বাসা বাড়িতে আপনি যান, আপনার যদি বাবা যদি ইমোশনালি আনইন্টেলিজেন্ট, কী হয় দেখছেন, বাচ্চাগুলো সব নষ্ট হয়ে যায় আপনার, এবং সব কিন্তু ট্রেস ব্যাক টু দিস। তাহলে আপনার কোম্পানির লিডার যারা, ভাইস চ্যান্সেলর, MD, CEO, এনারা যদি ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো না হয়, আমেরিকাতে ভালো ইমোশনাল ইন্টেলিজেন্স না হলে আপনি লিডার হইতেই পারবেন, কিন্তু বাংলাদেশ আনফর্চুনেটলি হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা। এটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না, আলোচনা করছি না, ডিসকাশন করছি না। একটা বিষয় আমার মাথায় আসলো হঠাৎ করে, যেহেতু গত ঘণ্টাখানিক ধরেই তো কথা বলছি এই বিষয়টা নিয়ে। আমাদের দেশে তো অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি। উই হ্যাভ ইকোনমিক প্রবলেম, উই হ্যাভ পলিটিক্যাল ইকোনমিক প্রবলেম এবং সোসাইটাল প্রবলেম। আমাদের বেড়ে ওঠা সব কিছুর মধ্যেই আমাদের কিছু না কিছু চ্যালেঞ্জ তো আসে, এবং এটা আমাদের জীবনকে ইম্প্যাক্ট করছে। এই কনটেক্সটে বা এই সিচুয়েশনে একটা মানুষ ইআই স্কিল ইনভেস্ট করবে, কনসিডারিং হিজ ফাইন্যান্সিয়াল সেটিং অ্যান্ড এভরিথিং, কতটা মনে হয় এই জিনিসটা প্রসপেক্টিভ আপনার জন্য? এটা অনেক বেশি প্রসপেক্টিভ। আপনি একটু লক্ষ্য দেখবেন খালেদ ভাই, আমরা যখন আমার নিজের পার্টিকুলার এক্সাম্পল দিয়ে, আমরা যখন ইন্টার পড়ালেখা করছিলাম, ইন্টার পাস করলাম, আমার মনে আছে যে আমাদের খুলনার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট যে স্টুডেন্ট ছিল,
সে আমাদের থেকে ইন্টারে আমাদের থেকে 30-40 নাম্বার বেশি পাইছিল, বাট বুয়েটের অ্যাডমিশন টেস্টে আমি হয়েছিলাম 52তম, সে 300 পরে গেল, 300তম হলো। কেন? এটার বড় একটা রিজন হচ্ছে যে হোয়াট আই হ্যাভ ডান উইদিন দিস 9 মান্থস। আমি বাসায় বসে শুধু বুয়েট নিয়ে কাজ করছিলাম, আর ওই আমার যে ক্লাসমেট বা ফ্রেন্ডটা, সে ওই সময়ে অনেক বেশি কিছুতে ফোকাস করছে। এই ছেলেটার সাথে আমার একটা পর্যায়ে দেখা হয়েছিল, আলোচনা হয়েছিল, সে আমাকে স্বীকার করছে যে ওই টাইমে দোস্ত আমি আমার ডিসিপ্লিনটা লুজ করছি। তারপরে আপনি খেয়াল করে দেখেন, আজকে যে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে, সে হয়তো বা 1-2 বছরের মধ্যে ট্রেস্ট হবে না, বাট লং টার্মে কিন্তু সে ঠিকই তার জায়গাটা কিন্তু করে নেবে। আর লাইফটা কিন্তু অনেক বড় আসলে, আমরা কিন্তু চিন্তা করি 5 বছর 10 বছর, কিন্তু এটা 30 বছরের হয়তো বা ক্যারিয়ার। সো এই জন্য কিন্তু যাদের ইমোশনাল ইন্টেলিজেন্সে যারা ইনভেস্ট করবে, এটা কিন্তু রিটার্নটা হয়ে যাবে আপনার খুব সাস্টেইনেবল। হয়তো বা স্লোলি সাকসেস আসতে পারে, এবং স্লোলি সাকসেস আসা টু সাম এক্সটেন্ট ভালো। কেন? আমি মাঝে মাঝে বলি, যারা খুব ব্রিলিয়ান্ট আইকিউ হয় ওরা দেখবেন যে সবাইকে দাবায় টাবায় অনেক তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু পরে এটা ধরে রাখতে পারে না। এই জন্য আমি রিসেন্টলি একটা আলোচনা করি সবসময়, যদি এটা নিয়ে রিসার্চ করা হয়নি, কুইক সাফল্য যাদের আছে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের পরবর্তী জীবনটা খুবই দুঃসহ হয়, কারণ ওই গ্লোরিটা, ওই গ্ল্যামারটা ওরা ধরে রাখতে পারে না, তখন চ্যালেঞ্জটা বেশি। এই জন্য একটু দেরি করে সাফল্য আসাটা বেটার টু সাম এক্সটেন্ট, এবং এইটাই ইমোশনাল ইন্টেলিজেন্স। কারণ আপনি যদি কুইকলি প্রমোশন নিয়ে জানিবেন, আমি একটা বই লিখছি ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর, পাবলিশড হবে মাস 2 পরে, সেখানে কিন্তু এটা নিয়ে আমি কথা বলেছি। I think it's a good news to all the Skill Hub audience. You are coming up with your own. যে আমার 2-3টা বই বাজারে আসতেছে, একটা হচ্ছে সেলস মাস্টারির 50 স্কিলস উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স, আর একটা আসতেছে হচ্ছে যে হাউ টু ম্যানেজ দ্য ডার্ক পলিটিক্স ইন দ্য কর্পোরেট সেক্টর। সো ওইখানে আমি এটা লিখেছি যে কুইক প্রমোশন চাইলে অনেক কোম্পানিতে আছে। কিছু আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। অনেক কোম্পানিতে আছে, মনে করেন একজন বস, তার আন্ডারে 10 জন আছে, সে নিজের পজিশন সুরক্ষিত করার জন্য একজনকে টেনে অযাচিতভাবে তাকে প্রমোশন দিয়ে দেয়। উনি কিন্তু প্রমোশনের যোগ্য না, কিন্তু এই লোকটা তার সাথে তাকে টানছে। কেন? কারণ সে জানে যে সব জায়গায় ও তাকে সাপোর্ট দিবে। এখন আমি কি ওইটাতে বলি হবো কিনা? আমরা অনেক ইয়াং ছেলেপেলেকে দেখি, তারা প্রমোশন পায় তাড়াতাড়ি, পরবর্তী কিন্তু সাস্টেন করতে পারছে, কারণ ওর যে বস হয়তো সেই বসেরই চাকরি চলে গেছে। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে শিখাবি, আচ্ছা ইজ ইজ দ্য রাইট টাইম ফর মি টু গেট দ্য প্রমোশন, এম আই ওয়ার্থি অফ গেটিং ইট, আর আমার বস আমাকে অন্য কোনো কারণ, অন্য কারণটা কি, তখন কিন্তু সব বুঝবে যে বস নিজের কারণে আমাকে ক্রীড়া নকশ ইউজ করতে চাচ্ছে। কিন্তু ওই ছেলে বা মেয়েটা হু ইজ হ্যাভিং প্রবলি অনলি 5 years এক্সপিরিয়েন্স, সে বিষয়টা কতটুকু বোঝার জন্য ম্যাচিওর? না অবশ্যই না খালেদ ভাই, সেটাই তো ঠিকই বলেছেন, ম্যাচিওর। কিন্তু আমরা বলছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স, দেখেন আপনার এই জন্য উন্নত বিশ্বে ফিনল্যান্ড বা ভালো দেশগুলোতে ওরা কিন্তু আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স চর্চা দিয়ে বড় করে। যেমন জাপানে আপনি দেখবেন, জাপানের বাচ্চাদেরকে কি শেখাচ্ছে, যে তোমরা কিভাবে সবাইকে নিয়ে টিমের মধ্যে বড় হতে পারো, তার মানে কিন্তু এমপ্যাথি শেখাচ্ছেন। তো আজকে কিন্তু যে বাচ্চাটা 5 বছর চাকরি করেছে, সে যদি চায়, সে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স একই সাথে যদি চর্চা করে আগায়, তাহলে কিন্তু সে ক্যারিয়ারটাকে একটু সুসংহত করতে পারবে। তাহলে আমাদের দেশে যেহেতু শিক্ষা ব্যবস্থার একটা বিষয়, একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, সেখানে তো এই বিষয়টা যদি শুরু থেকেই চর্চা থাকতো প্রপারলি, এটা আপনাকে দারুণ হেল্প করবে। তাহলে তো এটা একটা মাইন্ড ব্লোয়িং বিষয় হতো। কিন্তু যেহেতু ওভাবে নাই, আমরা যারা ধরেন এখন আছি, বড় হয়েছি, বা আমাদের সন্তান সন্ততি যারা আছে বা একসময় জব মার্কেটে যাবে, তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ইআই স্কিলটা আসলে ইজ সামথিং দ্যাট উইল শেপ আপ ইউর ক্যারিয়ার অ্যান্ড লাইফ। তো আমি শিওর যে গত 1 ঘন্টা আমরা যে ডিসকাশনটা করলাম, এখান থেকে আমাদের অডিয়েন্স অনেক একটা ছোট, যদি আপনি অ্যালাউ করেন একটা ছোট এক্সাম্পল, দেখবেন যে আমাদের বয়সে, আমরা তো কাছাকাছি, আপনি দেখবেন যে আমাদের সময়ে যারা ঢাকাতে পড়ালেখা করতেছে অনেক প্রিভিলেজড, আপনি দেখবেন যে নটরডেম বা ভালো ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে হঠাৎ করে দেখতেন না, খেয়াল করে যে গ্রামের দিকের একটা ছেলে বা মেয়ে এসে তাক লাগায় ফার্স্ট হয়ে যাচ্ছে, ভালো রেজাল্ট করছে। ও কি করেছে? ওর মধ্যে কি আছে? ওর আইকিউ কি ঢাকার ছেলে মেয়েদের থেকে বেশি? না, ওর কি বেশি? ওই যে ইমোশনাল ইন্টেলিজেন্স। তাই নাকি? মানে এটা আপনার অবজারভেশন? জি অবশ্যই অবজারভেশন। ইভেন আপনি দেখবেন যে কিছু বাচ্চা, আপনি দেখবেন যে হঠাৎ করে দেখবেন যে পেপারে খবর আসতেছে যে এই ছেলেটা ব্যাংকে চাকরি করতো, সে বিসিএস এ 3rd হয়েছে। তার মানে কি হয়েছে? ওর ফ্রেন্ড সার্কেলরা, ওর কলিগরা যে সময় চিল করতেছে, ওই সময় কি করছে? তার মানে কি ইমোশনাল ইন্টেলিজেন্স যার ভালো, সে তো জানে যে আমি কি করা উচিত। এটা কিন্তু স্যাক্রিফাইস, এটা কম্প্রোমাইজ বলো, স্যাক্রিফাইস, কমিটমেন্ট। তো আজকে আপনার কোম্পানিতে যদি আমি ইমোশনাল ইন্টেলিজেন্স চর্চা আনতে পারি, আমার কোম্পানি যে কোথায় যাবে আমরা বাংলাদেশের মানুষরা ভাবতেও পারছি না। আজকে আমরা এআইতে ইনভেস্ট করে যে পরিমাণ রিটার্ন আসবে, তার থেকে অনেক গুণ আসবে হচ্ছে ইমোশনাল। যেমন সত্য নাদেলার একটা এক্সাম্পল দিতে পারি, আপনি যেহেতু আমরা প্রোগ্রাম শেষের দিকে, সত্য নাদেলা যখন 2014 সালে মাইক্রোসফটের দায়িত্ব পায়, ওনার একটা মটো ছিল,
যে উনি ওনার 4 লাখ এমপ্লয়ের প্রত্যেককে উনি বেটার করার চেষ্টা করবো। ওনার কথা ছিল আমার এমপ্লয়িগুলো যদি বেস্ট হয়, নিজের বেস্ট ভার্সন যায়, তাহলে কোম্পানি অটোমেটিক বেস্ট হবে। এই থিওরি কিন্তু বাংলাদেশে আমি মনে করি ফলো করা উচিত, বাট আমরা করছি না আসলে। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট থিং টু ডু, বাট এট দ্য সেম টাইম ইট ইজ আ বিগ অপরচুনিটি ফর আস। মানে হচ্ছে না, মানে হওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাটাই আসলে খুব জরুরি। মানে আমরা আমাদের দেশে আমরা তো অনেক কিছু নিয়ে কথা বলি, অনেক চ্যালেঞ্জ নিয়ে কথা বলি, অনেক সমস্যা নিয়ে কথা বলি, বাট আসার জায়গাটা নিয়ে তো সবসময় কথা বলতে হবে, বিকজ ইভেনচুয়ালি এটা তো আমাদেরই দেশ, আমাদেরই থাকতে হচ্ছে, এবং আমাদের নেক্সট জেনারেশন এখানে থাকবে। আমরা আপনি দেখেন যে আপনি আরেকজনের অপিনিয়নটা কি করছে, যেমন আমরা বলছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স যার ভালো, সে বলছে যে আরেকজন মানুষের যখন ডিফারেন্ট অপিনিয়ন দিচ্ছে, ডোন্ট থিঙ্ক দ্যাট সে খারাপ মানুষ, চিন্তা করো যে হোয়াট মেক্স হিম অর হার টু থিঙ্ক ইন দ্যাট ওয়ে। আমরা কি এই সংযম কি আমাদের মধ্যে আছে? আপনি আজকে সোসাইটিতে দেখছেন কি হচ্ছে। আজকে আমি নেতা, আমার মিটিংয়ে যখন 10 জনের মধ্যে একজন একটু ভিন্ন কথা বলছে, আমি মনে করছি ও মনে হয় আমার প্রতিদ্বন্দ্বী। আসলে তো না, ওটা তো আমার জন্য একটা ব্লেসিং ছিল, আশীর্বাদ ছিল। এই জন্য কিন্তু উন্নত বিশ্বের উন্নত কোম্পানিগুলোতে ডাইভার্সিটিকে ওয়েলকাম করা হয়। আমাদের দেশে ডাইভার্সিটিকে আমরা মেরে ফেলতেছি। মানে আমি একটু তাহলে অন্যভাবে বলি, যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে যে কোনো ধরনের ভিডিও অথবা যে কোনো ধরনের কন্টেন্টের নিচে যে ফিডব্যাকগুলো দেখি, এখান থেকে চেষ্টা করে একটা জাজমেন্টে যেতে যে মানুষ এরকম কেন। বাট ইটস অলসো দ্য সেম যে এরকম হওয়ার পিছনে তো আসলে কারণ আছে, এমনি তো হয়নি। সো ইটস বেসিক্যালি দ্য লজিক্যাল কনসিকুয়েন্স অফ সামথিং দ্যাট ইজ গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি ফর দ্য লাস্ট 60 years, 70 years। আমরা তো এই পরিবেশ আসলে তৈরি করি নাই। এমন একটা পরিবেশ যদি দিতাম যেখানে একটা ছেলে বা মেয়ে রেজিলিয়েন্স চর্চা করতো, মানসিক এবং শারীরিক দুইটাই, সেই সুযোগ কি পেয়েছে? তারপরে অন্য ভিন্ন মতকে পজিটিভ হইতে দেখতো। আমরা তো এই জন্য বলি ভাই, ওই যে একজন মনীষী বলেছে যে এডুকেশনের মূল কাজ হচ্ছে ভিন্ন মতের মানুষকে খারাপ মনে না করে ভিন্ন মত কেন ওটা বোঝার চেষ্টা করা বা এন্টারটেইন করা নিজেকে। আরিফ ভাই, আমরা তো এতক্ষণ ধরে ইআই নিয়ে অনেক বিষয়ে বুঝলাম, জানলাম। আই এম শিওর আমাদের স্কিল হাব পডকাস্টের যারা অডিয়েন্স আছে তারা এতক্ষণ এখান থেকে বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন, যেটা আপনাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যথেষ্ট কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি। এখন আমরা আসলে অনুষ্ঠানের আমরা একেবারে শেষের দিকে চলে আসছি পডকাস্টের। যেহেতু স্কিল হাব বাংলাদেশের এটা একটা উদ্যোগ, আপনি স্কিল হাব পডকাস্টে প্রথম আসলেন, তো আপনার কেমন লাগছে এবং আপনি কি বলতে চান এই ইনিশিয়েটিভটা নিয়ে, আমাদের ইনিশিয়েটিভটা নিয়ে, এবং আপনাকে কোন জায়গায় দেখেন ইন রেফারেন্স টু স্কিল হাব বাংলাদেশ? থ্যাংক ইউ খালেদ ভাই। জিনিসটা আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে স্কিল হাবের এই উদ্যোগটা আমার চমৎকার লেগেছে। বিশেষ করে আপনার যে টপিক সিলেকশনটা, এটা ইন্ডিকেট করে যে আপনার পডকাস্টটা গতানুগতিক পডকাস্টের বাইরে একটু ভিন্ন কিছু, যে আপনি দারুণভাবে রিসার্চ করে বাংলাদেশের খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা নিয়ে আলোচনা করছেন। সো আমার খুবই ভালো লেগেছে এবং এই বিষয়ে আমি ফর দ্য ফার্স্ট টাইম রিলেট করেছি। এবং দর্শকদের জ্ঞাতার্থে বলি, আমি কিন্তু নিজে অ্যাকচুয়ালি একজন ফাইন্যান্সের প্রফেসর। ফাইন্যান্স ওয়াজ মাই মানে প্যাশন। এখন আমার ইমোশনাল ইন্টেলিজেন্স একটা প্যাশন, আর আমি বিহেভিয়ার ফাইন্যান্স আমার খুব পছন্দ। সো এই দুইটাকে আমি কম্বাইন করতে পেরেছি বলে আমি আজকে অত্যন্ত খুশি, এবং থ্যাঙ্কস আ লট টু ইউ। মাই প্লেজার। আরে ভাই, একেবারে শেষের দিকে চলে আসছি। আপনার অডিয়েন্সের জন্য, আপনার স্টুডেন্টদের জন্য আপনি যদি কিছু বলতে চান। জি, আমি বলবো যে সবাইকে যে আসলে দেখেন, ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু এমন নতুন কিছু না। আমি এখন রিলেট করছি যে আমাদের গ্রাম দেশে মুরব্বীরা একসময় যা যা বলতো, অনেক ভালো ভালো কথা, সেগুলো আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স। যেমন ওনারা একটা কথা বলতো যে বনের ভাগে খায় না, মনের ভাগে খায়। এর মানেটা কি? আমরা প্রচণ্ড ফিউচার নিয়ে ওয়ারিড হয়ে থাকি, আবার অনেক সময় আমরা অতীতে পড়ে থাকি, এই জন্য আমরা প্রেজেন্ট মোমেন্টটা নষ্ট করি। সো আমি সবাইকে বলবো, ইমোশনাল ইন্টেলিজেন্সের সবচাইতে বড় জিনিসটা হচ্ছে কি, প্রত্যেকটা মুহূর্তকে নতুনভাবে দেখে রাইট ডিসিশনটা নেওয়ার চেষ্টা করে। সো হয় কি, আমরা না ক্লাউডেড হয়ে যাই, জাজমেন্ট দ্বারা ক্লাউডেড হয়ে যাই, আমাদের পুরোনো প্রেজুডিসের দ্বারা জাজমেন্ট হয়ে যায়, অনেকভাবে আমরা ক্যারিড অ্যাওয়ে হয়ে রাইট ডিসিশনটা নিতে পারি না। এই নিতে পারি না বলে পরে পস্তাই। সো ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের ভালো থাকে, এই জন্য আমরা বলি তাদের জীবনে রিগ্রেটস থাকেই না বলা যাবে। সো সবাইকে আমি অনুরোধ করবো যে আপনার প্রেজেন্ট মোমেন্টে থাকেন, ইমোশন এবং প্রত্যেকটা মুহূর্তে নতুন করে চিন্তা করেন। অটোমেটিক ডিসিশন নেবেন না, কমফোর্টে থেকে ডিসিশন নেবেন না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, অ্যানালাইজ দ্য সিচুয়েশন, অ্যান্ড দেন ইউ বিহেভ, দেন ইউ কমিউনিকেট, দেন ইউ টক। ইউর লাইফ উইল অটোমেটিক্যালি আপলিফট ইনশাল্লাহ। সো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে পডকাস্টটা দেখার জন্য। ধন্যবাদ আরিফ ভাই। একেবারে শেষের দিকে চলে আসছি। আমি শুধু কিছু কথা বলতে চাই। আজকের পডকাস্টটা বেসিক্যালি টার্গেট করা হয়েছিল আমাদের দেশে যারা ইনভেস্টর আছে, ইনভেস্টমেন্ট করেন যারা, এবং বিভিন্ন স্টেজে তো অনেকেই ইনভেস্ট করে থাকেন,
তো ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়টা আমাদের চেষ্টা ছিল ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট ডিসিশনে কতটুকু আসলে ইম্প্যাক্ট করছে, এবং অ্যাট দ্য সেম টাইম এই ইআই এর পুরো ডোমেনটা নিয়ে ডিসকাস করা এবং আপনাদেরকে এটা নিয়ে আসলে জানার সুযোগ দেওয়া, এবং ইনভেস্টররা যারা সামনে ইনভেস্টমেন্ট করবেন তারা সার্টেনলি তাদের কমফোর্ট থেকে বের হয়ে এসে ইনভেস্টমেন্ট রিলেটেড টেকনিক্যাল ইনফরমেশন নেওয়ার সাথে সাথে আপনাদের আসলে ইআই চর্চাটাও করতে হবে। কারণ আপনি যদি আবেগতাড়িত হয়ে আপনার কষ্টার্জিত টাকা বা অর্থ এমন কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলেন যেখানে আপনার ইনভেস্টমেন্টের টাকাটাও যাবে, রিটার্ন তো আসবেই না, সেটা একেবারেই কাম্য না। আশা করি আমাদের আজকের প্রোগ্রাম থেকে আপনারা এই প্রোগ্রামের থিম অনুযায়ী যথেষ্ট ইনফরমেশন পেয়েছেন। নেক্সট এপিসোডে আমরা এমন কিছু আনার চেষ্টা করব যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।